দেখো, আগের দিন আমরা লাস্ট তোমাদের যেটা করলাম সেটা আমরা আর এস এই নোমেনক্লেচারটা করেছি। তো তোমাদেরকে দেখিয়েছিলাম যে কিভাবে ফিশার কনফিগারেশন থাকবে, ফিশার প্রজেকশন ফর্মুলা থাকবে, সেখান থেকে আমরা কাইরাল কার্বনটাকে কনফিগার করি, কোনটা আর কার্বন কোনটা এস কার্বন। এটা আমরা আগের দিন দেখিয়েছি। আজকে কি করব, আমরা আর এস করব, কিন্তু অত ডিরেক্টলি ফিশার প্রজেকশন থেকে করব না। ফিশার থেকে করতে দিলে তোমরা ইজিলি করতে পারবে, সেই ক্লকওয়াইজ রোটেশন না অ্যান্টি ক্লকওয়াইজ ওই মেথডটা দিয়ে আমরা করব। কিন্তু অনেক সময় দেখা যায় যে প্রবলেমটা নিয়ে ফিশার নিয়ে দেয় না, ওরা কি করে আরেকটা অন্য প্রজেকশন ফর্মুলা থেকে আরএস করতে, সেক্ষেত্রে প্রবলেম হয়। আমি সেক্ষেত্রে দেখাই, সেই প্রজেকশন ফর্মুলাটার নাম হচ্ছে ফ্লাইং ওয়েজ। এটাকে বলে ফ্লাইং ওয়েজ ফর্মুলা। এবার ফ্লাইং ওয়েজ ফর্মুলার কনসেপ্টটা কি তোমাদের দেখাই। মনে করো আমি একটা অর্গানিক কম্পাউন্ড বলছি, দেখবে তোমরা জানো যে এই কার্বন sp3 হাইব্রিডাইজড স্টেট আছে। তোমরা জানো sp3 হাইব্রিডাইজড হলে ইথেনের স্ট্রাকচার কেমন হয়, কার্বনটা হবে টেট্রাহেড্রাল স্ট্রাকচার। আমি কি দিয়ে লিখলাম সংক্ষেপে, টেট্রাহেড্রাল দেখতে কেমন হয়, টেট্রাহেড্রাল এই যে কার্বন আর তার চারদিকে চারটা হাইড্রোজেন, sp3 মানে সে অলওয়েজ টেট্রাহেড্রাল, তার স্ট্রাকচারটাকে। এখন তোমরা এই যে লাইনগুলো এঁকেছি, তোমরা বলো এই সমস্ত অ্যাটম মানে কার্বন এবং বাকি যে চারটা হাইড্রোজেন এরা একই প্লেনে আছে, একই প্লেনে নেই? তোমরা আমাকে অ্যানসার করবে যে সমস্ত যে কার্বন এবং হাইড্রোজেন আছে এরা সবাই একই প্লেনে আছে না একই প্লেনে নেই? যদি আমি ওর বাস্তব স্ট্রাকচারটা বলতে চাই, মানে ও অ্যাকচুয়াল 3D তে কিরকম ভাবে থাকে, বেশিরভাগ বলছে যে না এরা একই প্লেনে তো থাকার কথা। এটা কিভাবে থাকে আমি চারটা কলম দিয়ে ব্যাপারটা বুঝাই, বিষয়টা ভালো করে বুঝে নিও। মনে করো এই মাথায় কার্বন আছে, এই যে এই জায়গাটাতে কার্বন, বাড়িতে বসে বসে মডেলটা বানাতেও পারে। একটা আলু নিয়ে তার চারদিকে চারটা পাটকাঠি বা যা কিছু জুড়ে দাও, জুড়ে দিয়ে এরকম পিছনে টেট্রাহেড্রাল স্ট্রাকচার বানানো হয়। বানানোর পরে দেখবে দেখবে এরকম থাকে, এই হচ্ছে একটা হাইড্রোজেন, এরকম একটা, এইরকম একটা, আর এরকম। লক্ষ্য করো, আমার ধরতে খুব একটা সহজ হবে না। আচ্ছা দেখো, তোমরা লক্ষ্য করো কিভাবে ধরলাম, এরকম। এটা হচ্ছে আমার টেট্রাহেড্রাল। এখন তোমাদেরকে যদি বলি যে এই সিস্টেমের মধ্য দিয়ে একটা প্লেন রাখবে, কার্বনটাকে রাখতে হবে সে প্লেনে। কার্বনকে রাখার পরে ম্যাক্সিমাম কটা হাইড্রোজেনকে রাখা যেতে পারে গেস করো। আমি কি বললাম যে কার্বনটাকে নিয়ে একটা প্লেন ড্র করো যেখানে ম্যাক্সিমাম কটা হাইড্রোজেনকে রাখা। দেখো উত্তর সবাই করে দিয়েছে দুটো, দুটোর বেশি নয়। কিরকম, মনে করো তোমরা এই ছবিটা দেখে মনে করো আমি এই কার্বন, সরি এই হাইড্রোজেন আর এই হাইড্রোজেন এবং এই কার্বন, এদেরকে নিয়ে আমি যদি এইভাবে প্লেনটা টানি, তোমরা দেখবে এ প্লেনে থাকবে না, এ প্লেনের একদিকে পড়বে আর এ প্লেনের আরেকদিকে। তার মানে আমি যদি এইভাবে প্লেনটা টানি, তোমরা দেখবে যে এ পড়ে গেল প্লেনের ডান দিকে আর এ পড়ে গেল প্লেনের বাম দিকে। এটাকে যদি আমি এইভাবে ভাবতাম, মনে করে শুয়ে দিই, শোয়ানোর পরে ভালো, আমি যদি এবার এদিক দিয়ে প্লেনটা টানি, দেখবে এরা তিনজন কার্বন আর দুটো হাইড্রোজেন, এরা তিনজন একটা প্লেনে আছে, ও যাচ্ছে অ্যাবভ দ্য প্লেন, ও যাচ্ছে বিলো। এই যে কনসেপ্টটা, এই কনসেপ্টটাতে যে স্ট্রাকচার ড্র করা হয় তাকে বলি আমরা ফ্লাইং ওয়েজ। তাহলে ফ্লাইং ওয়েজ ফর্মুলাতে আমরা যদি স্ট্রাকচারটাকে এবার ড্র করি বোর্ডে, তাহলে কিভাবে দেখাবো তাকাও। এবার আমি ফ্লাইং ওয়েজকে বোর্ডে ড্র করব, এই হচ্ছে আমার মাঝখানে কার্বন। আমরা যে দুটোকে বললাম যে একটাই প্লেনে থাকে তাদেরকে আমরা এরকম সিঙ্গেল লাইনে যারা একই প্লেনে আছে। আমি সাপোজ এই মাথায় এ আছে, বি আছে, এরা একই প্লেনে আছে। এরপরে আর দুজন, একজন ওটাকে আমরা এরকম ভাবে লিখবো যেটা অ্যাবাউট দ্য প্লেন, সেটা এরকম বোল্ড লাইন। তো সলিড ওয়েজ আমি লিখবো, এখানে সাপোজ সি আছে, সি লাইনটাকে আমরা ই করব। আর আরেকটা আছে এরকম ড্যাশ লাইন, তাকে আমরা বোঝাবো বিলো। আচ্ছা এই তোমরা সবাই মিউট নেই, অসুবিধা
তাহলে কি দাঁড়ালো লক্ষ্য করো, আমার এই যে দুটো সিঙ্গেল লাইন এরা থাকছে একই প্লেনে, সলিড ওয়েজ যেটা বোল্ড লাইন যেটা সেটা থাকছে অ্যাবভ দ্য প্লেন, তাড়াতাড়ি আসতে কত সে যাচ্ছে বিলো দ্য। এটা হচ্ছে ফ্লাইং ওয়েজ। এখন তোমাদেরকে ওরা কি করবে, এটা আমি যে প্রবলেম পাঠিয়েছিলাম সেখানে এরকম স্ট্রাকচার দিয়েছিলাম, দিয়ে বলেছিলাম এর আরএস বা এ এক্সট্রা হবে না লিখো হবে, এরকম প্রশ্ন আসবে অপটিক্যালি অ্যাক্টিভ হবে কিনা সেটা জিজ্ঞেস করবে। তখন আমরা এই ফ্লাইং ওয়েজ থেকে ডিরেক্টলি আরএস করতে পারবো না, আমরা ফ্লাইং ওয়েজকে ফিশারে নিয়ে যাওয়া শিখব। তাহলে এখন আমি তোমাদের আজকে কি পড়াবো, যে কিভাবে ফ্লাইং ওয়েজ ফর্মুলাকে ফিশার প্রজেকশন ফর্মুলাতে নিয়ে যাওয়া যায়। আমার মোটোটা বুঝতে পারলে যে আজকে আমাদের টার্গেট কি, আমরা ফ্লাইং ওয়েজ ফর্মুলা থেকে ফিশারে নিয়ে যাওয়া শিখবো, তারপরে তার আরএস। তাহলে তোমরা হেডিং করো ফ্লাইং ওয়েজ টু ফিশার, ফ্লাইং ওয়েজ টু ফিশার। এই একটু যদি না জানো তাহলে কখনো আরএস করা যাবে না। নাও হেডিং করেছো, ভয়েসটা ইকো হচ্ছে, ভয়েস ইকো হয় আমার ঘরের জন্য, আমার ঘরের সাইজটা এমন না যে আমি বললে আমি আমার কথা নিজেই শুনি। আচ্ছা যাই হোক, খুব অসুবিধা হচ্ছে দেখো, ভয়েস তো ইকো হয় আমি জানি, এমনিতে বোঝা যাচ্ছে কথা, ঠিক আছে দেখো। তাহলে এই কম্পাউন্ডের দিকে এসো, এখানে কি লিখেছিলাম এ লিখেছিলাম। তাহলে এখন আমরা কি করছি, ফ্লাইং ওয়েজ টু ফিশার এই টেকনিকটা ফলো করবো। ভালো করে শুনবে, একবারই বলবো কিন্তু রিপিট করবো না। নিয়মটা হচ্ছে তুমি প্রথমে দেখবে সিঙ্গেল লাইনে কারা কারা আছে, মানে যাদেরকে আমি সেম প্লেনে করেছিলাম, কে আছে এ আর বি। তোমরা আচ্ছা বলো তো, এই কম্পাউন্ডটাতে কাইরাল কার্বন কটা আছে, এই কম্পাউন্ডে কাইরাল কার্বন কটা আছে, সবাই অ্যান্সার করবে। একটাই কাইরাল কার্বন আছে, একটাই। তাহলে আমি যদি ফিশার ড্র করি, ফিশারে পয়েন্ট অফ ইন্টারসেকশন মানে কি, যে এরকম ভার্টিক্যাল দেওয়ার পরে এরকম হরাইজন্টাল লাইন কটা আঁকবো, কেউ বলবে যে পয়েন্ট অফ ইন্টারসেকশন কটা আঁকবো, একটাই। আমরা বলেছিলাম যে কটা কাইরাল কার্বন থাকবে ফিশারে পয়েন্ট অফ ইন্টারসেকশন এরকম ভাবে সে কটাই আঁকবো। তাহলে আমি কি করছি দেখো, আমি একটা ভার্টিক্যাল লাইন দিলাম আর একটা হরাইজন্টাল লাইন। কেন একটাই দিলাম, আমার এখানে একটাই সেন্টার আছে, যদি দুটো থাকতো দুটো আঁকতাম, তিনটে থাকলে তিনটা। পরিষ্কার? এবার তাহলে এর মাথায় আছে এ, লাইনের নিচে আছে বি। তোমরা ফিশারেও এর মাথায় এ লিখবে, এর মাথায়। এটা প্রথম কথা, এটা কিন্তু কোনোভাবেই ভুল করা যাবে না। তুমি নিজেকে কল্পনা করো, তুমি নিজে ধরো এখানে বসে আছো, তাহলে তোমার মাথায় আছে এ আর নিচে আছে বি, মাথায় এ নিচে। সেকেন্ড কাজ, এখন দেখো আমি এই যে হরাইজন্টাল লাইন ড্র করলাম, হরাইজন্টাল লাইনে ই এবং এফ এদের দুজনের মধ্যে কেউ থাকবে, কেউ ডান দিকে থাকবে, কেউ বাঁ দিকে থাকবে। তোমরা মিউট করো না, সবাই আমাকে বারবার বলছে মিউট করো। তো কি বলছি আরেকবার বলি, যে আমি যে হরাইজন্টাল লাইন ড্র করলাম তার একজন থাকবে ডানে আর একজন থাকবে বাঁয়ে। কে ডানে কে বাঁয়ে এটা ডিসাইড করাটা কমপ্লিট। কিরকম টেকনিক, সবসময় এই সিঙ্গেল লাইনটাকে ভালো করে লক্ষ্য করো। আমরা এটাকে দেখো উপর থেকে এসে এই দাগটা তোমার কোন হাতে গেল, তুমি যদি এইভাবে দাঁড়াও, ওই দাগ বি তোমার কোন দিকে গেছে, ডান দিকে না বাঁ দিকে, সেটা প্রথম বুঝতে হবে। বলো তো বি কোন দিকে গেছে, ডানে না বাঁয়ে? তোমরা নিজেকে এখানে দাঁড় করাও, দাঁড় করিয়ে বলো বি তোমার কোন দিকে গেছে, রাইট, ডানে গেছে। এটাকে আমরা বলি টেন্ডস টু রাইট। কি বললাম কথাটা আমরা, এটাকে আমরা বললাম টেন্ডস টু রাইট। ও যদি ডানে যায়, ও মোটা কথা যেদিকে যাবে অ্যাবাভ দ্য প্লেন তোমার ডানে যাবে। এই ডানে গেছে, অ্যাবাভ দ্য প্লেন, কথা নোট করো, অ্যাবাভ দ্য প্লেন ডানে যাবে। অ্যাবাভ দ্য প্লেন কি ই, তাহলে ফিশারে ই যাবে ডানে, এফ যাবে বাঁয়ে। লক্ষ্য করো কিভাবে তাহলে আমরা এই ফ্লাইং ওয়েজকে ফিশারে ফেললাম, আরেকবার বলে দিই। আমি সিঙ্গেল লাইনে যারা আছে তাদেরকে এরকম ভার্টিক্যালি রাখলাম, ভার্টিক্যালি রাখার পরে
আমি দেখলাম এই কোণ দিকে গেল, লক্ষ্য করো টেন্ডস টু রাইট, অ্যাবাভ দ্য প্লেন যাবে রাইট, ই রাইটে এফ লেফট। বলে এটা বুঝতে পারলে কিনা? না বুঝতে পারলে আমি আরেকটা উদাহরণ দেব। সবাই বুঝেছো কথাটা? ওকে, আরেকটা উদাহরণ দিচ্ছি। এবার একটা প্র্যাকটিক্যাল উদাহরণ। মনে করো সি COH CH3 OH H। এবার দেখো একে ফিশারে ফেলবো। আগে একটা ভার্টিক্যাল লাইন, একটা হরিজন্টাল লাইন ড্র করো। একটা ভার্টিক্যাল, একটা হরিজন্টাল। মাথায় কাকে বসাবে? COH মাথায়, CH3 নিচে। বসাও COH মাথায়, COH মাথায়, CH3 নিচে। এবার তুমি এই সিঙ্গেল লাইনটার দিকে তাকাও। তোমার হাতে, তুমি লোকটা যদি ধরো এখানে দাঁড়িয়ে আছো, তাহলে তোমার বাঁ হাতে CH3, এটাকে বলা হবে টেন্ডস টু লেফট। টেন্ডস টু লেফট যদি হয়, যে অ্যাবাভ দ্য প্লেন, এখানে যে OH, OH যাবে তোমার লেফটে, OH গেল তোমার লেফটে, H হচ্ছে তোমার right। বুঝতে পারলে কথাটা? এবার আমাকে বলো তো ইজি না হার্ড, বলো বলো এবার, কঠিন না সহজ? ইজি, ইজি। এবার তোমরা আমাকে এই কম্পাউন্ডটা তো ফিশার করলাম, এই ফিশারটাকে আরএস করে দাও তো খুব ফাস্ট। এই কম্পাউন্ডটার কনফিগারেশন আরএস কি হবে? আর না এস হবে? নোবেল করছি, চলো বলো। যদি অন্য কোনো জায়গায় থাকে, আমি সব এক্সাম্পলে আসবো, অনেক রকম উদাহরণ আছে আমি দেখাবো। তারপরে এর একটা হ্যান্ডআউট তোমাদেরকে পাঠাবো। হ্যান্ডআউটটা তোমরা নিজেরাও নিয়ে রাখবেন, আমি প্রবলেম পাঠাবো। পিয়ারি বলছে এস হয়েছে, বাকির অ্যান্সার কেন এস না আর কেন? অ্যানিমেল বলছে এস হয়েছে। ওকে, সবাই বলছে এস হচ্ছে, আমি কোনোদিন কিন্তু কি দাঁড়ায় আমার। চলো আমি বলি, আমি প্রায়োরিটিতে ওকে এ দিলাম, তাই তো তোমার সাথে বিয়ে দিতে, একে বি দিলাম, একে সি দিলাম, ওটা ডি, ডি আমার দরকার। এ হয়ে বি হয়ে সি তে ফিরলাম, বা তোমরা এক দুই দিন দিতে পারো। আমি দেখছি কি রোটেশনটা আমার ক্লকওয়াইজ হলো, ক্লকওয়াইজ রোটেশনে নরমালি আর হয়, নরমালি আর হয়, কিন্তু হাইড্রোজেন যেহেতু হরাইজন্টালি আছে, ভার্টিক্যালি নেই, এই কনফিগারেশন এস হবে। সবার কারেক্ট। তো আমি দেখছি যে অ্যানসার তোমরা অনেকে করেছো, আবার অনেকে কিন্তু পড়োনি। তো যারা পড়োনি তারা আমাকে বলবে যে পারলে না, পারলে না, যদি না পড়ো আমি আরেকবার বলবো। আর যদি পেরে থাকো তাহলে আরো কঠিন প্রবলেমে ঢুকতে হবে। পারলে সবাই? আচ্ছা, ধরে নিলাম সবাই পারবে। আচ্ছা শুভজিৎ, তোমার কোথায় অসুবিধা হচ্ছে বলো? শুভজিৎ করেছো? এই তোমরা মিউট নেই, ঘন্টার শব্দ পাচ্ছি আমি। দেখো আমার মনে হয় অনেকে পেরেছে। শুভজিৎ তোমার প্রবলেমটা বলবে, কোথায় অসুবিধা হয়েছে তোমার? আমি হেল্প করবো, প্রবলেমটা বলে হেল্প কি করবো বলো শুভজিৎ, প্রবলেম কোথায় হচ্ছে? স্যার শেষের জায়গাটায় ওই যে এস যেখানে বোঝালে। তুমি আমি এইটুকু নিয়ম ফলো করো, যদি ক্লকওয়াইজ হয় তাহলে তুমি আর বসাবে, যদি অ্যান্টি ক্লকওয়াইজ হয় তবে তুমি এস বসাবে। এইটুকু মুখস্থ রাখো আর কি। এবং এইটুকু লেখার পরে মাথায় রাখো, এটা তখনই ট্রু যখন লোয়েস্ট প্রায়োরিটি গ্রুপ এরকম ভার্টিক্যালি থাকবে। ভার্টিক্যালি মানে কি? এই লম্বা লম্বি কোনো না কোনো জায়গায় থাকবে, হয় এখানে নতুবা এখানে, তবে এই থিওরি ট্রু। যদি তা না হয়ে লোয়েস্ট প্রায়োরিটি এরকম জায়গায় থাকে, তবে এখানে যা ভেবেছো তার উল্টো, তার উল্টো মানে ক্লকওয়াইজের জন্য তখন হবে এস, অ্যান্টি ক্লকওয়াইজের জন্য তখন হবে। আমি আরেকটা উদাহরণ দিলাম। আচ্ছা এবার একটু কঠিন দেবো, হ্যাঁ? কঠিন।
COOH, CH3, OH, H, H, H2. চলো আমরা সবাই কম্পাউন্ড। এগুলো কিন্তু কঠিন না, এগুলো ফ্রিকোয়েন্ট পরীক্ষায় থাকে। কঠিন হচ্ছে যেগুলো একটু রিং দেখবে স্ট্রাকচার দেওয়া আছে, ওগুলো একটু কমপ্লিকেটেড, ওগুলো আসবে এই স্ট্রাকচারটা। আঁকা বইয়ের গান বললেন, হ্যাঁ হয়েছে সবার? এবার তাকাও, বলতো এই কম্পাউন্ডে কাইরাল কার্বন কটা আছে? প্রশ্ন। এই কম্পাউন্ডটাতে কাইরাল কার্বন কটা আছে? দুই। ভেরি গুড। তাহলে কাইরাল কার্বন যদি দুটো থাকে, তুমি যখন ফিশার আঁকবে, আমরা একটা ভার্টিক্যাল লাইন দেব, হরাইজন্টাল লাইন কটা ড্র করব? হরাইজন্টাল লাইন কটা ড্র করব? দুটো। তাহলে দুটো হরাইজন্টাল লাইন দিলাম, ঠিক? এখন প্রবলেম কি, মনে করো তুমি এই জায়গায় দাঁড়িয়ে আছো, দাঁড়িয়ে থাকো তুমি এই জায়গায়, দাঁড়িয়ে দেখো সিঙ্গেল লাইনে কে কে আছে। সিঙ্গেল লাইনে তোমার মাথায় আছে COOH, আর সিঙ্গেল লাইনে তোমার নিচে আছে CH3। তুমি বসিয়ে দাও এই জায়গায় COOH, এই জায়গায় CH3। বুঝে গেল কিভাবে আঁকলাম? মাথায় COOH আর নিচে দিলাম CH3। এখন এই কার্বনটাতে এসো, তুমি এই জিনিসটাকে তোমার ডানে পাচ্ছ না বায়ে পাচ্ছ? চলে অ্যান্সার করো। একে টেন্স টু রাইট বলবো, টেন্স টু লেফট বলবো, ব্যাস তো দিয়েছো টেন্স টু রাইট। দেখো এইটুকু তো সবারই বোঝা উচিত, ডান বা তো বুঝতেই পারি কোনটা আমার ডান কোনটা আমার বাম। তাহলে এটাকে আমি বলছি টেন্স টু রাইট। ও যদি টেন্স টু রাইট হয়, অ্যাবভ দ্য প্লেন, এই যে অ্যাবভ দ্য প্লেন তোমার রাইট, আমি এই ওএইচটা রাইট, এইচটা লেফট। বোঝা গেল ওএইচ কেন রাইটে গেল? এইটা দেখে আমি বুঝে গেলাম আমার ওএইচটা কোন দিকে যাবে। ওকে, নিচেরটাতে আসো, এই কার্বনে এসো, আবার লক্ষ্য করো এই তোমার কোন দিকে গেছে। আবার একই রকম CH3 টুয়ার্ডস রাইট, ও যদি টুয়ার্ডস রাইট হয়, এবার অ্যাবভ দ্য প্লেন কে, এই দেখো লক্ষ্য করো, এবার অ্যাবভ দ্য প্লেন কি তো হাইড্রোজেন, তাহলে হাইড্রোজেন যাবে টুয়ার্ডস রাইট, হাইড্রোজেন কে বসাও রাইট, এইচ কে বসাও লেফট। তাহলে আমরা কত সহজে একটা ফ্লাইং ওয়েজকে ফিশারে কনভার্ট করে দিলাম, খুব ইজি টেকনিক, ইজি টেকনিক। এখন তাকাও, আমাকে আরএস করতে হবে, আমি প্রথম এই কার্বনটাতে এর আরএস করব, কিভাবে করব? এর চারটা গ্রুপ কে কে আছে? এখানে অক্সিজেন, কার্বন, এই টোটালটা মিলে কিন্তু একটা গ্রুপ হবে। চারটা গ্রুপ, 1 2, এই টোটালটা মিলে একটা গ্রুপ, আর হাইড্রোজেন আরেকটা গ্রুপ। এখন প্রায়োরিটি দেই, অনেকে আমাকে বলে দিয়েছে না, আমি দেখতে চাই মিলে কিনা। চলো প্রায়োরিটি, ফার্স্ট প্রায়োরিটি কার? 1 নম্বর প্রায়োরিটি অক্সিজেন আছে, সবচেয়ে বেশি প্রায়োরিটি। আচ্ছা, সাত্বিক বোধহয় কিছু একটা বলতে চাইলে, আমি লেখা করতে পারলাম না। সাত্বিক কি বলতে চাইলে বলো? সাত্বিক রাইট লেফট বুঝতে পারছো না? কোনটা রাইট লেফট বুঝতে পারছো না? তুমি খুব সহজ, তুমি এখানে দাঁড়াও, দাঁড়িয়ে এ তোমার ডান হাতে না বাঁ হাতে, শুধু এইটুকু বুঝলেই কাজ শেষ। এ তোমার ডান হাতে, এটা কি বলছি তো টেন্স টু রাইট। আচ্ছা চলো এখানে আসি, ওরা উত্তর সবাই করছে, আর করছে সবাই, মেলা যাবে। তাহলে এই হচ্ছে এক। 2 নম্বর বুঝতে পারছো, উপরেটা 2 নম্বর যাবে। উপরেটা কেন 2 নম্বর যাবে? কারণ এর সাথে প্রথম একটা কার্বন, এরও প্রথম একটা কার্বন, আমরা তখন সেকেন্ড অ্যাটমে যাই। সেকেন্ড অ্যাটম কিন্তু সবাই অক্সিজেন, আমরা এর আগে অনেকবার দেখেছি। এর সেকেন্ড অ্যাটম, এর সেকেন্ড অ্যাটম নাইট্রোজেন, তাহলে আমরা ওকে 2 দিলাম। এবার রোটেশনটা স্টার্ট করি, 1 হয়ে 2 হয়ে 3, 1 হয়ে 2 হয়ে 3 দিলাম। দেখেছো রোটেশনটা অ্যান্টি ক্লকওয়াইজ আছে। অ্যান্টি ক্লকওয়াইজে নরমালি এস, তো অ্যান্টি ক্লকওয়াইজে নরমালি এস হয়, কিন্তু হাইড্রোজেন দেখেছো কোথায় আছে? হাইড্রোজেন এরকম হরাইজন্টাল আছে, একে আমরা আর করতে। তো আমি লক্ষ্য করে দেখলাম, ভালো লাগলো, একজনও ভুল করে, যতজন লিখেছে প্রত্যেকে আর লিখেছে। তার মানে তোমরা বিষয়টা বুঝে গেছো। একদম নিয়মে নিচেরটা আমি আর করবো না, নিচেরটা তোমরা আমাকে করে দাও, যে নিচেরটা আর নিচেরটা রিপ্লাই করো নিচেরটা।
নিচেরটা নিচেরটা গন্ডগোল হলো, দুজন দুরকম উত্তর দিল, একজন আর একজন এস। বেশিরভাগ বলছে, চলো নিচেরটা কি হবে? আচ্ছা, গন্ডগোল হলো। নিচেরটা বেশিরভাগ বলছে আর, অনেকে বলছে আবার এস। আমি মেলাই কি ভাবছি, দেখো প্রায়োরিটি। আচ্ছা, দেখো এখানকার এতগুলোকে আইডেন্টিফাই করো। এই কার্বনটার ক্ষেত্রে গ্রুপ কারা কারা, এ একটা গ্রুপ, এ একটা গ্রুপ, এ একটা গ্রুপ, আর এই টোটালটা মিলে আমরা সবসময় বলেছি না, প্রথম অ্যাটমকে কনসিডার করব ফার্স্ট অ্যাটম। ফার্স্ট অ্যাটম নাইট্রোজেন, কার্বন, কার্বন, হাইড্রোজেন। তাহলে প্রথম অ্যাটমকে প্রায়োরিটি দিলে এ এক। এবার 2 নম্বর অ্যাটম কি হবে জানি, এটাও কার্বন এটাও কার্বন, দুটো অ্যাটম সেম। সেকেন্ড অ্যাটমে যাবে, সেকেন্ড অ্যাটম সবাই হাইড্রোজেন করবে। আর ওর ক্ষেত্রে সেকেন্ড অ্যাটম সবাই হাইড্রোজেন নয়, একটা হাইড্রোজেন, একটা অক্সিজেন, একটা কার্বন। তাহলে সেকেন্ড প্রায়োরিটি ও পাবে, থার্ড প্রায়োরিটি ও পাবে। এবার ধরো রোটেশন 1 হয়ে 2 হয়ে 3, 1 2 3। তো আমি দেখছি এই রোটেশনটা ক্লকওয়াইজ হলে আর হয়, কিন্তু হাইড্রোজেন উল্টো আছে, এস। এটা এস। তার মানে প্রথমটা আর বেরোলো, পরেরটা এস বেরোলো। দেখো তো এবার ক্লিয়ার হলো কিনা সবার? দেখো আমাদের পরীক্ষায় হয়তো এই প্রবলেমটা একটা বা ম্যাক্সিমাম দুটো আছে, তার জন্য আমাদের অনেক পরিশ্রম আছে। হুম, এটা অনেক রকম ভাবে ঘুরিয়ে ফিরিয়ে। তোমরা বুঝেছো, এটা সহজ টেকনিক, এটা না করলে হবে না, আমাদের আরো কঠিনে যেতে হবে। বুঝছে? আচ্ছা, ফ্লাইং ওয়েজ থাকে, হ্যাঁ পরীক্ষায় ফ্লাইং ওয়েজ দেবে, এরকম ফ্লাইং ওয়েজ দিয়ে করবে আরএস করে। তখন কি হলো, উপায় নেই, এভাবে ফিশার করবো, তারপরে আরএস করতে হবে। লেখা তোমাদের আওয়াজ আসে না, চ্যাট বক্সে লেখো, চ্যাট বক্সে লিখলে সুবিধা হয়। পড়ো, চ্যাট বক্সে লেখো, কি অসুবিধা? আচ্ছা, দেখো এখন আমরা ফ্লাইং ওয়েজ টু ফিশার দেখে নিলাম, সেটা কিন্তু একটা টেকনিক দেখেছি। এরকম আরো টেকনিক আছে, এরকম ফ্লাইং ওয়েজটা একটু রিপিট করব। আচ্ছা, তোমরা আগে আরো আরো এক্সাম্পল দিচ্ছি। এবার ধরা যাক এইরকম ফ্লাইং ওয়েজ দিয়েছি, দেখো কিরকম ভাবে ফ্লাইং ওয়েজ দিতে পারি। এরকম ভাবে ফ্লাইং ওয়েজ দিতে পারি, সাপোজ এ বি সি। এরকম যদি সিচুয়েশন দেয়, তখন তোমার বিপদে পড়তে পারে। এখানে কোনো সিঙ্গেল লাইনের ব্যাপারে নেই, দুটো বোল্ড লাইন, দুটো ড্যাশ লাইন। এর মানেটা কি? এর মানেটা হচ্ছে দুজনকেই ওরা প্লেনটা এমন ভাবে টেনেছে যে শুধুমাত্র কার্বনকে কন্টেইন করেছে, বা কেউ ওই প্লেনে নেই। তার মানে এখানে একই প্লেনের কোনো ব্যাপার নেই, দুজন বিরোধা প্লেন লিখে দিয়েছে, দুজন একক প্লেন লিখে দিয়েছে। এরকম ভাবে ফ্লাইং ওয়েজ আসে। তখন তোমরা কি করবে, টেকনিকটা শুনো, সহজ, শুধু কথাগুলো মনে রাখবে। টেকনিকটা হচ্ছে, যারা বোল্ড লাইনে আছে তারা যদি তোমার এইরকম হরাইজন্টালি থাকে, এখানে যেমন তাই আছে, বোল্ড লাইন ভার্টিক্যালি নেই, এটা নরমাল কেস। এটা দেখলে জাস্ট কপি পেস্ট করবে। কিরকম কপি পেস্ট? আমার ভার্টিক্যালি কাটা কাটা আছে এ আর সি, তাহলে আমি কারেন্ট সেন্টার আমার একটাই আছে, আমি কি করব, এটা কি না সি না হলে কি, আমি বলেছি জাস্ট কপি পেস্ট করবে। তার মানে উপরে এ কে রাখবে, নিচে ডি কে রাখবে, আর এখানে ডি কে রাখবে, তোমার হিসাব দেখো, আর কোনো চিন্তাই নেই। এগুলো কিন্তু সব আমি ট্রিক্স বোঝাচ্ছি, হ্যাঁ, যে বিভিন্ন ক্ষেত্রে কি কি ট্রিক্স আমরা ফলো করব। যদি সিচুয়েশনটা এরকম থাকে, দুজন অ্যাবাউট দ্য প্লেন, দুজন বিলো দ্য প্লেন, সেক্ষেত্রে যদি বোল্ড লাইন এরকম হরাইজন্টালি থাকে, জাস্ট কপি পেস্ট। বুঝতে পারলে কথাটা? তারপরে তোমার রেস্ট করতেই হবে, কোনো প্রবলেম হবে না। তন্ময় বলছে মিটিং এ ছিল না। তন্ময় আমরা আসছি, প্রবলেম যখন করবো আবার রিপিট করবো, টেনশন করবো না। আর আমি রেকর্ডিং ও করছি, রেকর্ডিং ও পাঠাবো, কোনো টেনশন নেই। তুমি এখান থেকে ফলো করো, ঠিক আছে? এবার যদি ধরো এরকমটা থাকলো যে এটাকে উপরে রাখলাম, এ বি সি ই আর ডি, সাপোজ এটা রাখলাম, তখন তোমরা কি করবে জানো? এখানে কিন্তু এটা কিন্তু নর্মাল কেস নয়, কেন? আমরা এই যে
অ্যাবাভ দ্য প্লেন না ভার্টিক্যালি থাকে না, হরাইজন্টালি থাকে, এটা নরমাল কেস। এখানে দেখো অ্যাবাভ দ্য প্লেন করে দিয়েছি, ভার্টিক্যালি করে দিয়েছি। এখন তুমি এটা ডিরেক্ট কপি পেস্ট করতে পারো না, তাহলে ভুল হয়ে যাবে। তোমরা কি করবে, মনে মনে এই দুটোকে ধরে এরকম দুটো ঘোরাবো। আমি যে কোনো প্রকারে এইভাবে ওকে আনতে চাই, তার জন্য এই দুটোকে ধরে 90 ডিগ্রি ঘোরাবো। তাহলে আমি এইটাকে ধরে যদি 90 ডিগ্রি ঘোরাই, তাহলে বলবো কে কোথায় যাবে। চলো ট্রাই করো, ওকে যদি 90 ডিগ্রি তোমরা ঘোরাও, কে কোথায় যাবে। তোমরা নিজেরা খাতায় করো, আমি করবো, আমার সাথে করে দেবে। কখন যেটা দাঁড়াবে সেটা এরকম, এ কে ওখানে নিয়ে গেল, এ বি ই ডি। লক্ষ্য করবো, বুঝতে পারলে কি? ঘোরানোর পরে এবার জায়গা মতন চলে এসছে, এবার জায়গা মতন চলে এসছে, এবার কপি পেস্ট। তার মানে এই হচ্ছে ফিশার, ই ডি বি এ। আচ্ছা, বোঝা যাচ্ছে ব্যাপারটা? এটা গেল আমাদের 2 নম্বর কেস। আজকে ক্লাসটা কিন্তু একটু কমপ্লিকেটেড লাগতে পারে, হ্যাঁ, অনেকগুলো জিনিস বলবো। থার্ড কেস দেখো, কেস 3। কেস 3 তে এরকম দেয়, এরকম দিল, দেখবে যখন প্রবলেম পাঠাবো এরকম প্রবলেম প্রচুর থাকবে। সাপোজ এরকম আছে, এ বি ই আর হচ্ছে ডি। দেখো আগের সাথে ডিফারেন্স আছে। আমরা নরমাল যেভাবে দেখে অভ্যস্ত, আমরা কিভাবে দেখে অভ্যস্ত, আমরা এরকম ভাবে দেখি। কিন্তু আমি অনেক প্রবলেম দেখেছি এরকম ভাবে দিয়ে দেয়, যে সিঙ্গেল লাইনটাকে এরকম ভাবে লম্বা ড্র করে, অ্যাবাভ দ্য প্লেন, বিলো দ্য প্লেন এভাবে এঁকেছে। তখন তোমরা কি করবে, তখন টেকনিকটা হচ্ছে সিঙ্গেল লাইনের যে আছে এটা অনেকটা এই কনসেপ্টের সাথে ম্যাচ করে। সিঙ্গেল লাইনে যারা আছে তাদেরকে তুমি এরকম ভার্টিক্যাল লাইনে অলওয়েজ। তাহলে আমার উপরে কি আছে, এ, আমি এখানে একে রাখলাম, নিচে বি, আমি নিচে। এবার এই জিনিসটাকে যেমন দেখেছিলাম টেন্ডস টু লেফট, ঠিক একই রকম ভাবে এই যে দাগটা এখন তোমার কোন দিকে গেছে, মানে এটা বাঁদিকে গেছে নাকি এরকম ভাবে ডান দিকে গেছে, এটা বুঝতে হবে। দেখো এটা কোন দিকে গেছে, কি বলবে? এটাকে আমরা বলবো টেন্ডস টু লেফট, আমার বাঁদিকে গেছে, তাহলে অ্যাবাভ দ্য প্লেন আমার বাঁয়ে যাবে। একই রকম কনসেপ্ট কিন্তু এই ক্ষেত্রে বলেছিলাম, এই ক্ষেত্রে বলেছিলাম এটা কোন দিকে গেছে, টেন্ডস টু লেফট, অ্যাবাভ দ্য প্লেন লেফট, এখানেও above the plane left, E left, D right. বুঝলে টেকনিকটা? যদি এরকম থাকতো, যদি এরকম থাকতো, সাপোজ এরকম গেল এ বি ই ডি, বলো তো এটা ফিশার কি হবে? এটা ফিশার লিখতে পারবে কেউ? আঁকো ফিশার করে। হ্যাঁ, ই যাবে রাইটে, গুড। এবার তুমি দেখো এই জিনিসটা আমার কোন দিকে গেছে, টুয়ার্ডস রাইট। তাহলে এরকম ভাবে আঁকো, এটা এ, এটা বি। এই জিনিসটা কিন্তু ডান দিকে গেছে, অ্যাবাভ দ্য প্লেন আমার রাইটে যাবে, ই আমার রাইটে যাবে, ডি আমার লেফটে যাবে। বুঝছো? আচ্ছা, এটা গেল কেস 3। কেস 4 এ আসি এবার। যদি স্পিড হয়ে যায় আমাকে বলো, আমি শেষ করতে হবে তো আজকে এই জিনিসটা, একটু হয়তো স্পিডে আছে। কেস 4, কেস 4 কিরকম? সাপোজ এরকম দিয়েছে, এই 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 এ বি সি ডি, দিতেই পারে। এরকম থাকলে তোমরা কি করবে? যদিও তোমরা একটা কাজ করতে পারো, এই জিনিসটাকে এমন ভাবে ঘোরাতে পারো যাতে ওকে এই ফর্মে আনা যায়, এটা তোমরা করতে পারো। বা যদি সময় বাঁচানোর ইচ্ছে থাকে তাহলে আমরা এই টেকনিকটা ফলো করব। দেখবে পিকনিক কিরকম টেকনিক, এটাকে আমরা এইভাবে বলি, এটা তো ওয়েজ, আমরা এটাকে বলি ওয়েজ আপ। ওয়েজটা আপ কেন? ওয়েজটা উপরে দিকে গেছে, আর এই জিনিসটা অ্যাঙ্গেল, ওয়েজ আপ অ্যাঙ্গেল ডাউন। বুঝলে এটাকে কি নামে ডাকলাম? ওয়েজ আপ, আর এই জিনিসটা নিচের দিকে অ্যাঙ্গেল ডাউন। এরকম যদি থাকে ওয়েজ আপ অ্যাঙ্গেল ডাউন, জাস্ট কপি পেস্ট, জাস্ট কপি পেস্ট। কপি পেস্ট মানে কি? ওয়েজ আপ অ্যাঙ্গেল ডাউন যেভাবে আছে
এইভাবে বসাও, এইভাবে বসাও মানে সি ডি এ বি। কথাটা বুঝতে পারলে কি? যদি এই থিওরি ফলো করে ওয়েজ আপ অ্যাঙ্গেল ডাউন, জাস্ট কপি পেস্ট। আর যদি এরকম না থাকে, সাপোজ আরেকটা ড্র, স্যার কথাটা লাইনের মাঝখানে থাকবে, বুঝলাম না, আরেকবার বলো কি বলছো, আরেকবার বলো কি বলছো, বুঝতে পারলাম না। আমি এখানে কি বললাম, ওয়েজ আপ অ্যাঙ্গেল ডাউন, জাস্ট কপি পেস্ট। আরেকটা দেখাচ্ছি, সাপোজ এরকম আছে এই 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 এ বি ই জি, এটাকে কি বলবো লক্ষ্য করো, ওয়েজ ডাউন অ্যাঙ্গেল ডাউন। তার মানে দুটো অপশন, ওয়েজ অ্যাঙ্গেল একই দিকে থাকতে পারে, ওয়েজ অ্যাঙ্গেল উল্টো দিকে থাকতে পারে। যদি এরকমটা হয় তখন জাস্ট কপি পেস্ট করবে না, কপি পেস্ট করবে এই দুটোকে রিভার্স করে। কিরকম? তখন আমি কি করবো দেখো, ই ডি যেমন আছে বসিয়ে দিলাম, এই দুটোকে রিভার্স করে কপি পেস্ট করবো, ই এ, এটাই হবে অফিসিয়াল। এই গেল টোটাল 5টা কেস, যে কেসগুলোতে তোমরা ফাইনাল ফিশার এই কনভার্সনটা করতে পারো। দেখো বুঝলে কিনা, এটা বাড়িতে বারে বারে নিজেরা প্র্যাকটিস করবে যে কিভাবে ফট করে ফিশার টু ফাইনাল যে আমরা যেতে পারি। এই টেকনিকগুলো কেন শেখালাম লাস্টের হলো, তোমাদের নরমালি এইচএসসি যে প্রশ্ন আসবে সেটা আমরা 1 নম্বর যে টেস্ট বলেছি সেই টেস্ট থেকে হবে। কিন্তু অনেক সময় কি হয়, লাস্টেরটা একটু বলতে হবে, অনেক সময় কি হয় কিছু কিছু প্রবলেম থাকে, সাইক্লিক প্রবলেম, সাইক্লিক গুলোকে এরকম ফিশারে কনভার্ট করতে হয়। সেক্ষেত্রে তুমি যদি টেকনিক না জানো, এই 5টা টেকনিক, তুমি ওই প্রবলেম করতে পারবে না। বুঝতে পারলে? তখন আইডিয়া করে তোমাদের লিখতে হবে, ভুল হওয়ার চান্স বেশি। এখানে বি আর এ আর বি হরাইজন্টাল কেন হলো? কোথায় এ আর বি? না না, এটা কিন্তু আমি আমার ওই যে টেন্স টু রাইট লেফট ওই কনসেপ্টে গেলাম। আমি জাস্ট যেভাবে আছে, যদি এই রুল ফলো করে, রুলটা আরেকবার শোনো, যে এই এই জায়গাটা থেকে তাকাও, এখানে অ্যাঙ্গেল ডাউন, ওয়েজ আপ, এইরকম সিচুয়েশন যদি থাকে জাস্ট কপি করবে। কপি মানে যে যেখানে আছে তাকে সেভাবেই রাখবে, সি উপরে আছে উপরেই রাখলাম, ডি নিচে নিচে, এ বাইরে, বি ডানে, সেম রেখেছে। আর যদি এটা উল্টোটা হয় যে ওয়েজ ডাউন অ্যাঙ্গেল ডাউন, তাহলে এটা যেমন আছে থাকলো, এই দুটোকে শুধু রিভার্স করে। এই হচ্ছে আমার টোটাল 5টা টেকনিক। এগুলো সবই হচ্ছে স্পেশাল কেস। তুমি যদি আবার এই জিনিসটাকে এরকম ভাবে ঘোরাও, ঘুরিয়ে যদি আমার এই প্রথম টেকনিক অ্যাপ্লাই করো, দেখবে সেমই আসবে। তো তাতে একটু সময় লাগবে বেশি, ওই জন্য আমরা শর্টকাটে বেশি। আচ্ছা, আমি তো এটা বুঝলাম। আচ্ছা, আর শোনো না, আমি স্টিরিওকেমিস্ট্রি ডে 2 ডে 3 ভিডিওটা পাঠিয়ে দিয়েছি, যারা যারা ক্লাস মিস করে গেছিলেন তারা দেখে নিতে পারবে। তো আমি এটা গ্রুপে দিই, গ্রুপে দিই। তোমাদের কাছে নোটিফিকেশন নিশ্চয়ই আসে আপলোড করে দিলে, নোটিফিকেশন যায় তোমাদের কাছে? আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা যারা যারা ক্লাস মিস করে গেছিলে তারা ওখান থেকে দেখে নিতে পারবে, তোমরা দেখে। ওকে, আচ্ছা এবার আমি আরেকটা জায়গায় তোমাদের প্রবলেমগুলো আমি পরে দেখাচ্ছি, তখন ক্লিয়ার হবে। স্যার ভিডিওগুলো কোথায় পাবো? হ্যাঁ, কি কোথায় পাবে? মানে ভিডিওগুলো স্টেরিও কেমিস্ট্রি 1 আর 2 ডে 1। ও, আমি তো ওই যে ইউটিউব চ্যানেলে পাঠিয়ে দিয়েছি, আচ্ছা ঠিক তোমাদের আছে। কাছে নোটিফিকেশন চলে যাওয়ার কথা যদি সাবস্ক্রিপশন করা থাকে তো। আর না হলে আমি আমার গ্রুপে পোস্ট করে দেবো। আমি গ্রুপে পোস্ট করি না, আমি ভাবছি তোমাদের কাছে নোটিফিকেশন চলেই যায়, কোনো সমস্যা নেই। আচ্ছা এবার দেখো, হ্যাঁ একটাই তো, আর কোনটা? একটাই সাথে ওটাই। এবার দেখো, অনেক সময় আমার কিরকম প্রবলেম দেখা যায়, মনে করো এখন আমরা যে টেকনিকটা ফলো করছি সেটা হচ্ছে, দেখো, ফিশার টু ফিশার। পরে আমি হ্যান্ডআউট পাঠাবো, সেখানে দেখবে প্রবলেম থাকে না। দেখো এবার ফিশার টু ফিশার, তোমরা এটা জিজ্ঞেস করতে পারো এটা কেন করছি ফিশার টু ফিশার না হয়? অনেক সময় এরকম প্রবলেম দেয়। ধরো সি ডব্লিউ এইচ
CH3H আমি আরো কয়েকটা স্ট্রাকচার ড্র করব তোমরা আমাকে শুধু অ্যানসার করবে CH3H সবগুলো ড্র করবে আমার সাথে CH3COOH HOH H COOH CH3OH আরেকটা ড্র করছি সবগুলো আগে COOH H CH3OH স্ট্রাকচার নম্বর 1 2 3 4 5 1 2 3 4 করে 5টা স্ট্রাকচার রাখলাম সবাই 5টা স্ট্রাকচার লিখে ফেলো এরকম প্রশ্ন আসবে এটা বলতে চাই হচ্ছে সবার রাখো ডি ডি বলতে অনিমেষ ও আচ্ছা ডি মানে ডান ফাইন ডান দেখো তুমি লক্ষ্য করো আমি ধরে নিলাম 1 নম্বরটা আমার মাদার কম্পাউন্ড তোমরা কেউ 1 নম্বরটা ওর কনফিগারেশন দেখে বলো আর না এস আছে 1 নম্বরটা কনফিগারেশন করো আর নাকি এস রিয়ালি বলেছে আর ঋত্বিকা আর শুভর্তি আর সবাই বলছে আর আমিও বলি আর কিনা লিখি 1 2 3 1 2 3 করে রোটেশন করলাম হাইড্রোজেন যা থাকার কথা নরমাল তাই আছে এটা নরমাল কেস সো আর এখন বলতো এই যে আমি 2 নম্বর স্ট্রাকচার আঁকলাম 1 আর 2 সেম নাকি আলাদা এটা প্রশ্ন আমার 1 এবং 2 সেম নাকি আলাদা অনিমেষ বলছে আলাদা দেখি বাকিরা সবাই উত্তর করবে যা যা মনে হয় বলার কিছু বলবে যা যা মনে হয় বলতে থাকো ডিফারেন্ট 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 সবাই বলছে আলাদা আলাদা কেন আলাদা বলছো কেউ আগে মাইক্রোফোন অন করে বলো একটা দুই আলাদা বলছো কেন হাইড্রোজেনের পজিশন হরাইজন্টাল প্লেনে ফাইন অনিমেষ বললো হাইড্রোজেনের পজিশন হরাইজন্টাল প্লেনে আলাদা তাই আলাদা বলছে এবার তোমরা যদি সবাই বলছে ঐশ্বরিয়া বললো আলাদা সবাই আলাদাই বলছে একটা কাজ করো এবার এটা আরএস করো চলো আরএস করো এটা দেবজিৎ বলছে আলাদা ও হরাইজন্টালি ভার্টিক্যালি এরকম বলছে 2 নম্বরের কনফিগারেশন করো 2 নম্বরের কনফিগারেশন তোমাদের এলো আর সবাই বলছে আর ভেরি গুড সবাই বলছে আর এখন চিন্তা করো একটা আর বেরোলো একটাও আর বেরোলো আমি যদি ধরে নেই আর বেরোনো মানে কম্পাউন্ডার লাইটটাকে ক্লকওয়াইজ রোটেট করে তবে আমি এই আইসোমারটাকে বলবো ডেক্সট্রো এও ক্লকওয়াইজ রোটেশন করছে একেও বলবো ডেক্সট্রো মানে ডি আইসোমার দুটোই ডি আইসোমার এবং এর সাথে যে যে ফাংশনাল গ্রুপ যুক্ত ওর সাথে সেই ফাংশনাল গ্রুপ যুক্ত তার মানে ও যদি লাইটটাকে ধরে নিলাম 30 ডিগ্রি রোটেট করে তাহলে ওর অপটিক্যাল রোটেশনের ভ্যালু +30 ওর অপটিক্যাল রোটেশনের ভ্যালু +30 হবে তাহলে এই দুটো কম্পাউন্ডকে তুমি কি করে আলাদা বলতে পারো দুটো রোটেশন সেম আসলো ভ্যালু সেম আসলো তাহলে এই দুটো কম্পাউন্ড এবার বলো আলাদা না সেম সেম দুটো কম্পাউন্ড সেম শুধু চোখে দেখার ভুল আমি ইচ্ছে করে তোমাদেরকে একটা ধাঁধার মধ্যে ফেলছি তোমরা চোখে দেখছো কম্পাউন্ড আলাদা প্র্যাকটিক্যালি দেখছো কম্পাউন্ডটা সেম এবার বলো 3 নম্বর আর 1 নম্বর সেম না আলাদা 3 নম্বর 1 নম্বর সেম না এবার রিয়ালি বলো সেম এবার অবশ্যই বলো সেম কি করে বুঝলে সেম যদি সেম বুঝতে হয় তোমাকে আবার আরএস করতে হবে তোমরা এর আরএস করো চলো আরএস করো ফটাফট আরএস করতে দেখবে এটা আর আসবে অর্থাৎ সেম বুঝতে পারলে 4 নম্বরে যাও 4 নম্বর বলো সেম না আলাদা 4
ওই যে তোমাদের টেকনিক শিখিয়েছি, ফটাফট আরএস করবে, আরএস করে দেখবে কি আসছে। সবাই বলছে এটাও সেম, এটাও আসবে আর, ঠিক? 5 নম্বরে যাও, 5 নম্বর বলো সেম না আলাদা, একই সাথে কম্পেয়ার। 5 নম্বর সেম না আলাদা? স্বরাজ বললো 5 নম্বর আলাদা। স্বরাজ 5 নম্বর কেন আলাদা বললে? স্যার এস কনফিগারেশন আসছে। ভেরি গুড, 5 নম্বর আসলে এস কনফিগারেশন। কারণ লক্ষ্য করো, কিন্তু আমি আঁকার সময় কিন্তু প্রত্যেককে এর সাথে সেম আঁকিনি, প্রত্যেককে আলাদা এঁকেছি, কিন্তু চারটাই সেম, মাত্র একটা আলাদা। এখানে একটা কথা বলে দিই আমি, এই কম্পাউন্ডটা আর এসছে, এই কম্পাউন্ডটা সেম এসছে, এরা আলাদা কম্পাউন্ড এবং এদেরকে কি নামে ডাকবো জানো? এরা এনানশিয়েট। যদিও তোমরা কিন্তু এর সাথে এর মিরর ইমেজ পাবে না, কারণ আমি লিখেছি এরকম কায়দা করে, এরা এনানশিয়েট। আর 2, 3, 4 এরা একের সাথে আইডেন্টিক্যাল। কথাটা লেখো, কথাটা আমরা এখানে দুটো টার্ম উচ্চারণ করব, একটা উচ্চারণ করলাম আইডেন্টিক্যাল, আরেকটা টার্ম উচ্চারণ করলাম এনানশিয়েট। তাহলে কাদেরকে আমরা এনানশিয়েট বললাম, কাদেরকে আইডেন্টিক্যাল বললাম? এবার পারি যা, তোমরা যদিও বলতে পারো যে মিরর ইমেজ রিলেশনশিপ কোথায়, সেটা আমি একটু করে দেখাবো যে এটাকে কায়দা করে এমন করে লেখা যাবে যাতে ওর মিরর ইমেজ রিলেশনশিপ আসবে, সেই রাস্তায় আমি যাচ্ছি। আমি এখানে যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে, এই যে এটা আর এটা চোখে দেখে কিন্তু আমরা বুঝতে পারলাম না যে এই কম্পাউন্ড দুটো সেম। আমাকে বোঝার জন্য ওর কনফিগারেশন করতে হলো। আর আমি এখন তোমাদেরকে কিছু ট্রিক্স দেখাবো, সেখানে আমরা চোখে দেখে বলতে পারবো, আমার আরএস করার প্রয়োজন পড়বে না যে এরা সেম কম্পাউন্ড না আলাদা। ওই জন্য হেডিং করেছি ফিশার টু ফিশার কনভার্সন। তাহলে একটা ফিশার থেকে আরেকটা ফিশারে যাব, সেম স্ট্রাকচারে প্রডিউস করবে, দেখতে আলাদা হবে। তার 3টে ট্রিক্স আছে, সেই ট্রিক্সটা আমি স্ট্রাকচারগুলোকে এখানে রাখছি। আমি এই জায়গাতে ট্রিক্স গুলো লিখবো, তাতে আমার স্ট্রাকচারগুলোর সাথে মিলাতে শুরু। দেখো পয়েন্ট নাম্বার, তোমরা বুঝতে পারলে আমি তোমাদের কি পড়াতে চাইছি এখন? পরীক্ষা এরকম প্রশ্ন আসবে, এই স্ট্রাকচারগুলো দিয়ে বলবে দে আর সেম না আলাদা আলাদা, তখন তোমাকে বুঝতে হবে এটা সেম না। হ্যাঁ ডিপোজিট 1 নম্বর 5 নম্বরটা আমরা এনার্জি করে বলেছি, এনার্জি করে বলেছি, কারণ অ্যাকচুয়ালি কনফিগারেশন আর এসছে তার এখানে এস, এটা ডেফিনেটলি এদের মিরর ইমেজ। ওকে, নাও দেখো ট্রিক নম্বর 1 ট্রিকটা কি? আমার এখানে জায়গার অভাব হবে। আচ্ছা, এই পয়েন্টগুলো তো তোমাদের খাতায় লেখাই আছে, আমি এটাকে মুছে দিলাম না সবগুলো, তাহলে পড়ে লিখতে পারো। পয়েন্ট হচ্ছে ভার্টিক্যালি যারা আছে এখানে কি ছিল, আর হরাইজন্টালি যা আছে তাদেরকে তোমরা 180 ইন্টারচেঞ্জ করতে পারো। এরকম 180 ইন্টারচেঞ্জ, সেটা ফিশারে অ্যালাউ। মানে আমি ওকে ওর জায়গায় আনতে পারি, ওকে ওর জায়গায় আনতে পারি, প্যারালাল কিন্তু ওকে ওর জায়গায় আনতে হবে, ওকে ওর জায়গায় আনতে হবে। তার মানে প্রত্যেকে যারা যেখানে আছে তাদেরকে 180 ডিগ্রি রোটেশনটা ফিশারে অ্যালাউ। ফার্স্ট পয়েন্ট এটা দেখো, 180 রোটেশন অ্যালাউ। তার মানে 180 রোটেশন করে আমি যে স্ট্রাকচারে যাব সেই স্ট্রাকচার, এই স্ট্রাকচার সেম। এটা প্রথম পয়েন্ট। তাহলে পয়েন্ট বুঝতে পারলে? এবার তোমরা আমার এই টেকনিকটা ফলো করে যে স্ট্রাকচার বানাবে সেটা দেখবে 2, 3, 4 কোন না কোনটার সাথে মিলবে। করে দেখো 180 ডিগ্রি আমি প্রত্যেককে রোটেট করি, কে দাঁড়াবে? ও যাবে উপরে, হাইড্রোজেন উপরে, সি ডবল এইচ নিচে, এ যাবে ডানে, ও যাবে বামে। এটা পয়েন্ট, এটা সিএসটি। বলো এই স্ট্রাকচারটা কত নম্বরের সাথে মিলেছে? 4 নম্বরের সাথে মিলেছে, এটা বলছি। অনেকে বলছেন 4, অনেকে বলছেন 3। আচ্ছা যাবে মিলেছে কারণ, তার মানে আমি যদি বলি ও আর ও আলাদা না সেম, তোমাকে অ্যানসার করতে হবে দে আর সেম। এটা হচ্ছে পয়েন্ট নম্বর 1। সবাই বুঝতে পারলে জিনিসটা? পয়েন্ট নাম্বার 2 কি? এটা গেল 1 নম্বর। পয়েন্ট নম্বর 2, পয়েন্ট নম্বর 2 হচ্ছে খুব ইম্পর্টেন্ট। তুমি যে কোনো একটাকে ফিক্স করে
বাকি তিনজনকে 90 90 90 করে রোটেট করতে পারো। কিরকম? মনে করো আমার ইচ্ছে হলো আমি CHH টাকে ফিক্সড করে দিলাম, এটাকে রোটেট করব না। CHH ফিক্সড করার পরে ওর সাথে ওকে চেঞ্জ, ওর সাথে ওকে চেঞ্জ, ওর সাথে ওকে চেঞ্জ, এটা অ্যালাউ। এতে সেম স্ট্রাকচার প্রডিউস করবে। কিরকম? ওকে ওর জায়গায় আনো, ওকে ওর জায়গায় আনো, ওকে ওর জায়গায় নিয়ে যাও। কিন্তু এরকম করা যাবে না যে একটাকে করলাম না বাকিগুলোকে করলাম, আপনি সেম প্রডিউস করবেন। তাহলে দেখো কি দাঁড়াবে, ওকে ওর জায়গায় আনলে CH3, ওকে ওর জায়গায় নিয়ে গেলে H, ওকে ওর জায়গায় নিয়ে গেলে OH। তোমরা দেখবে এই স্ট্রাকচার সেম। সরাজ বলছে 2 নম্বরটা এসেছে, এতে 2 নম্বরটা। তার মানে এইভাবেও আমরা সেম স্ট্রাকচার প্রডিউস করতে পারি। এটা গেল পয়েন্ট নাম্বার 2। আচ্ছা, পয়েন্ট নাম্বার 3 তে যাই। পয়েন্ট নাম্বার 3 কি বলছে? 3 হচ্ছে ভার্টিক্যাল হরাইজন্টাল, এদের দুজনের মাঝখানে 90 90 রোটেশন অ্যালাউ। এরকম ওকে ওর জায়গায় রাখতে পারো, এদের দুজনের মধ্যে চেঞ্জ সম্ভব, এদের দুজনের মধ্যে চেঞ্জ সম্ভব। আবার এদের দুজনের মধ্যে যদি চেঞ্জ করো তবে এদের দুজনের মধ্যে চেঞ্জ করবে, সেটাও অ্যালাউ। এরকম আমি ওকে ওর জায়গায় আছি, জাস্ট রিপ্লেস এদের দুজনের পজিশনকে রিপ্লেস করো। তাহলে ওটা CH3 আর এখানে COH। তাহলে এদের দুজনকে সেম ওয়েতে রিপ্লেস করো, হাইড্রোজেনকে এখানে, হাইড্রোজেন এখানে, OH এখানে। এটাও দেখবে স্ট্রাকচার RS করে সেম আসবে, A আর A সেম। আবার হতেই পারে আমি কোনো আমার ইচ্ছে হলো এই দুটোকে রিপ্লেস করব, তাহলে এই দুটোকে রিপ্লেস করো, তাহলে সেম স্ট্রাকচার প্রডিউস করবে। এই হচ্ছে তিনখানা ট্রিক্স যাতে করে আমরা ফিশার টু ফিশার কনভার্সন করতে পারি, তাতে স্ট্রাকচার সেমই থাকবে, আলাদা হবে। দেখো তো কথাটা বোঝা গেল কিনা? আচ্ছা, একজন বলছে হ্যাঁ ওইভাবে ভাবতে পারো, ডায়াগোনালি ভাবতে পারো, এদের দুজনকে রিপ্লেস করবো। আমি আরেকটা উদাহরণ দিচ্ছি। চলো, আমি জানি না তোমাদের আজকে পড়াটা কেমন লাগছে, কঠিন লাগতে পারে কারণ অনেক কিছু মাথায় রাখতে হচ্ছে। আমি আরেকটা উদাহরণ দিচ্ছি। সাপোজ A B E আর D। আচ্ছা বলো তো, আচ্ছা যাবো 2 নম্বরটা এডিট করতে হচ্ছে। আচ্ছা মনে করো আমি আরেকটা স্ট্রাকচার লিখে দেখাচ্ছি। হ্যাঁ, এটা E, এটা B, এটা D, এটা A। বলো এই দুটো সেম নাকি আলাদা? এই যে স্ট্রাকচারটা রাখলাম সেম নাকি আলাদা? সেম। দেখো বিষয়টা জানো, এই যে জিনিসগুলো আমরা বলছি না, এগুলো কিন্তু বইতে লেখা নেই। বই এরা এইরকম ভাবে লেখে। তো আমি এটা বিভিন্ন সময় করতে 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 দেখেছি যে এরকম ভাবে কনভার্সন গুলো করা হয়। ওই জন্য তোমাদেরকে শেখাচ্ছি। এটা কার সাথে কাকে রিপ্লেস করবো? আমি ই কে এখানে নিয়ে গেলাম, বি কে এখানে নিয়ে আসলাম, আমরা এদের দুজনকে রিপ্লেস করেছি। তাকে যদি দেখা যায় যে এই দুটো রিপ্লেস করেছি তাহলে সেম থাকবে। কিন্তু মনে করো আমি এরকম করলাম, আমি কি করলাম, এই দুটোকে সেম রেখে দিলাম, শুধুমাত্র এই দুটোকে চেঞ্জ করলাম, এটাকে কি করলাম, এটাকে কি করলাম, বলো তো সেম স্ট্রাকচার প্রডিউস হবে না হবে না? এখানে যেটা করেছি তাতে এবার কিন্তু সেম প্রডিউস হবে না, কারণ আমি মাত্র মাত্র একজনকে রিপ্লেস করেছি, এই জায়গায় রিপ্লেস করি, এটা ডিফারেন্ট স্ট্রাকচার। কথা বুঝলে? এবার মনে করো আরেকটা উদাহরণ দেই। ধরো আমি কি করলাম, এই যে স্ট্রাকচারটা দেখছো, এই স্ট্রাকচারে এখানে ছিল ই, আমি না সবাইকে চেঞ্জ করলাম। সবাইকে চেঞ্জ করলাম মানে এ কে এই জায়গায় রাখলাম, এ বি ই ডি। বলতো এ আর সেম না আলাদা? না সেম না। কি বলেছিলাম আমরা? আমরা বলেছিলাম যে একটাকে ফিক্স করো, বাকিগুলোকে চেঞ্জ করো, তাহলে সেম প্রডিউস হবে। আমি এখানে উল্টো করে দিয়েছি, আমি কিন্তু এখানে দেখো সবাইকে চেঞ্জ করেছি, এ কে এখানে এনেছি, বি কে এনেছি, এ কে এনেছি, এ কে এনেছি, সবাইকে চেঞ্জ করেছি। এটা সেম হবে না, এটা আলাদা। যদি আমরা একটাকে ফিক্সড রাখতাম তারপর বাকি তিনজনকে অল্টার করতাম, তাহলে সেম স্ট্রাকচার প্রডিউস হবে। বোঝা গেল জিনিসটা? ওকে, তো এইটুকু হচ্ছে আমাদের বিভিন্ন রকম প্রবলেম করার জন্য তোমাদের থিওরি ছিল। আচ্ছা কটা বাজে একটু বলতো একটু, আমি এবার আরেকটা সেকশনে যাব। কটা বাজে?
7:55, ঠিক আছে, আমরা আরো আধা ঘন্টা সময় আছে। তোমরা লক্ষ্য করে দেখবে আগের দিন আমরা একটা কথা বলেছিলাম, কি কথা? আমরা বলেছিলাম COOH এই জায়গায় OH আর H আছে, এখানে একটা OH আর H আছে। আমরা এরকম মলিকিউলকে যদি দুভাগে ভাগ করা যায়, ওর ক্ষেত্রে বলেছিলাম টোটাল 3টা আইসোমার হয়। আগের দিন এটা খুলে দেখবে, তার মধ্যে একটা হয় অপটিক্যালি ইনঅ্যাক্টিভ আর বাকি দুটো হয় অপটিক্যালি অ্যাক্টিভ। যেটা ইনঅ্যাক্টিভ হয় তার একটা নাম দিয়েছি, তোমরা ইনঅ্যাক্টিভটা নামটাকেও বলো, ততক্ষণে আমি বলে দিয়েছি। যেটা ইনঅ্যাক্টিভ তার নাম বলেছিলাম মেসো, আর দুটো হয়েছিল অপটিক্যালি অ্যাক্টিভ। সেই অ্যাক্টিভ দুটো কারা কারা? COOH OH আর H, এটা ছিল একটা অপটিক্যালি অ্যাক্টিভ। আর এর একটা মিরর ইমেজ ছিল যারা ছিল COOH H আর COOH, এটা পরিচয় লাগে। আজকে তোমাদেরকে আমি বলবো যে এরা কেন ইনঅ্যাক্টিভ হলো আর এরা দুজন কেন অ্যাক্টিভ হলো, সেটা বোঝার জন্য প্রথমে এই স্ট্রাকচারটা দেখি। আমি এই কার্বনটা আরএস করতে চাইছি, সবাই তারপর বলে দিতে এর আমরা আরএস করব। আমি কিন্তু এবার মুখে মুখে করবো, 1 2 3, তাহলে 1 2 3 মানে রোটেশন এটা। আমার রোটেশন হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজে এস হওয়ার কথা, এই কার্বনটা হবে আর। এই কার্বনটা এসো 1 2 3, তাহলে 1 2 3 মানে ক্লকওয়াইজ রোটেশন, ক্লকওয়াইজ মানে আর হওয়ার কথা, এটা হবে এস। আমি খুব তাড়াতাড়ি করলাম, এখানে যে একটা কার্বন আর বেরোলো, আরেকটা কার্বন এস বেরোলো। এবার লক্ষ্য করো এই কার্বনের যা এনভায়রনমেন্ট, যে গ্রুপ যুক্ত, এই কার্বনের এনভায়রনমেন্ট সেম। তার মানেটা কি? এই কার্বন যদি লাইটটাকে 30 ডিগ্রি ঘড়ি কাঁটার দিকে ঘোরায়, তাহলে ওর জন্য রোটেশন +30। ও কিন্তু এস আছে, তাহলে ও ওই কার্বনটা মানে ওই লাইটকে আবার উল্টো দিকে 30 ডিগ্রি রোটেশন করবে। কার্বনের ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? এই কার্বনের জন্য এই লাইটটা 30 ডিগ্রি ক্লকওয়াইজে গেল, গিয়ে এখানে দাঁড়ালো, এ আবার 30 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন। তাহলে বলতো নেট রোটেশন, আমি এখানে বলছি যে নেট রোটেশন পাবো না পাবো? ভেবে দেখো, নেট রোটেশন 0, নেট কোনো রোটেশন। তার মানে প্র্যাকটিক্যালি তুমি যখন ল্যাবরেটরিতে দেখবে কম্পিউটার স্ক্রিনে কোনো রোটেশন দেখালো না, ওই জন্য কম্পাউন্ডকে বলা হয় অপটিক্যালি। কিন্তু স্টিল কম্পাউন্ডের মধ্যে কিন্তু দুটো কাইনেল সেন্টার আছে। তাহলে যদি কাউকে প্রশ্ন করি, আচ্ছা বলো তো কাইনেল সেন্টার থাকা সত্ত্বেও একটা কম্পাউন্ড কি অপটিক্যালি অ্যাক্টিভ মানে নাও হতে পারে? কি বলবে অ্যানসার? যে কাইনেল কার্বন আছে অথচ কম্পাউন্ড অপটিক্যালি অ্যাক্টিভ নাও হতে পারে। এটা ট্রু না ফলস? এটা ট্রু। তার উদাহরণ কি? এই যে উদাহরণ, এই মেসো আইসোমারটা এরকম উদাহরণ, যেখানে কাইনেল কার্বন আছে অথচ অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। তাহলে আমার ধারণা তোমরা এই কারণটা বুঝে গেলে এটা কেন অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। এ আর রোটেশন করছে, এর এস রোটেশন আছে, টেক্সটো লিখো, ওই জন্য ওখানেও অপটিক্যালি। কিন্তু এই স্ট্রাকচারটাতে এসে দেখো স্ট্রাকচারটাতে 1 2 3 একরকম করে এরকম রোটেশন হচ্ছে, এটা আর 1 2 3 সেম আর আর। তাহলে কি দাঁড়াবে লক্ষ্য করো, এ যদি +30 রোটেট করে, এ আরো +30 রোটেট করবে, বলতো নেট রোটেশন কত এর ক্ষেত্রে? এর ক্ষেত্রে নেট রোটেশনটা +60, এর ক্ষেত্রে নেট রোটেশন +60। তাহলে +60 মানে আমি কম্পাউন্ডটাকে বলে দেব ডেক্সট্রো। তুমি এখানে যাও, এখানে কি পাবে লক্ষ্য 1 2 3 রোটেশন ক্লকওয়াইজ হচ্ছে, এটা আমরা এস করব, এটা আমরা এস করব। তাহলে এর জন্য যদি -30 হয়, এর জন্য -30 হবে, নেট রোটেশন আমরা পেলাম -60, এটাকে বলবো এইরকম ভাবে আর এস দেখে দেখে লোকে বলে দিতে পারে যে কোনটা অ্যাক্টিভ হবে কোনটা ইনঅ্যাক্টিভ হবে। বিষয়টা কি ক্লিয়ার হচ্ছে? এবার দেখো তো, আগের দিন আমরা বলেছিলাম নন সুপারইম্পসিবিলিটি ইজ দ্য মেইন রিজন অফ অপটিক্যালি অ্যাক্টিভিটি। হ্যাঁ, মানে মোটা কথা সিমেট্রি থাকবে, তুমি দেখো এর মধ্যে সিমেট্রি আছে, তার জন্য অপটিক্যালি এর মধ্যে কোনো রকম সিমেট্রি এরকম। হলো এবার আমি যেটা বুঝবো সবার হয়েছে কিনা বোঝা হলো।
বুঝতে পারলে ডান বলো, না বুঝতে পারলে বলো প্রবলেম আছে, আমি আরেকবার বলছি। ডান। এবার দেখো আমি আরেকটা সেকশন, আমরা একটু আগে বললাম যে আমার কম্পাউন্ডে যদি কার্বন কার্বন থাকে প্রেজেন্ট, তাহলে জেনারেলি কম্পাউন্ড অ্যাক্টিভ হয়, কিন্তু কার্বন কার্বন থাকলেও কম্পাউন্ড ইনঅ্যাক্টিভ হতেই পারে। তার উদাহরণ তোমাদেরকে দিয়ে দিচ্ছি। উদাহরণটা কি, যেটা একটু আগে বললাম মেস ওয়াইস, সেটা উদাহরণ। এর উল্টোটাও সম্ভব। উল্টোটা মানে কম্পাউন্ডটা অ্যাক্টিভ অথচ নো কাইরাল কার্বন। এরকম एग्जांपल প্রচুর আছে পৃথিবীতে, স্টার্টিং অর ইনফিনিটি। সেই কেসগুলো আমরা এখন ধরে ধরে ডিসকাস করব। তাহলে এখন আমরা কি ডিসকাস করতে যাচ্ছি? আমরা দেখতে যাচ্ছি যে কাইরাল কার্বন একটাও নেই অথচ সেই কম্পাউন্ডটা অপটিক্যালি অ্যাক্টিভ হবে, সেরকম কেসগুলো ধরে ধরে আমরা ডিসকাস করব। এর মধ্যে জেনারেলি তিন রকমের কম্পাউন্ড লেখো। কেস 1, সিস্টেমটার নাম লেখো বাইফিনাইল। 1:30 বাজে আমাকে রিমাইন্ডার দিও। তাহলে কি করবো? বাইফিনাইল সিস্টেম, এই সিস্টেমগুলো দেখাবো আমি কাইরাল কার্বন একটাও নেই কিন্তু এরা অপটিক্যালি অ্যাক্টিভ। দেখো কিভাবে করে। বাইফিনাইল কাকে বলে? স্ট্রাকচার ড্র করি। বাইফিনাইল মানে দুটো ফিনাল, এই একটা বেনজিন রিং, তার সাথে আরেকটা বেনজিন রিং যুক্ত, ব্যাস সিস্টেমগুলোকে বলবো বাইফিনাইল সিস্টেম। দুটো বেনজিন রিং এরকম ভাবে যুক্ত আছে। তো তোমরা আমাকে বলো, এই যে প্রত্যেকটা কার্বন আমি এখানে বল দিয়েছি, তোমরা ওদের বলের মানে এত বুঝো না, সেটা পরে জানবে যখন আমরা অ্যারোমেটিক কেমিস্ট্রি পড়াবো তখন সেটা বলের মানে কি। আচ্ছা আপাতত আমি ওকে পাই। কেউ বলতে পারবে যে এই রিং এর প্রত্যেকটা কার্বন বা এই রিং এর প্রত্যেকটা কার্বন কোন হাইব্রিডাইজেশনে আছে? sp2। সবাই উত্তর করেছে sp2। তাহলে sp2 যদি হয় ওরা এইরকম ভাবে সেম প্লেনে থাকবে, তার মানে এরা দুজন সেম প্লেনে আছে। আমি প্লেনটা বোঝাই। মনে করো এই আমার একটা যদি বেনজিন রিং হয়, মনে করো এই রিংটা এই প্লেনের মধ্যে শুয়ে আছে, এই একটা, আর আরেকটা ধরলাম এটা। তো এই যে দেখো এই দুটো বেনজিন রিং একই প্লেনে শুয়ে আছে। তাহলে এই কম্পাউন্ডের মধ্যে বলতো প্লেন অফ সিমেট্রি আছে না নেই? আপাতত এইটুকু বলতো যে এর মধ্যে প্লেন অফ সিমেট্রি আছে না নেই? আছে। কোনটা প্লেন অফ সিমেট্রি? ওরা যে প্লেনে শুয়ে আছে ওটাই ওদের প্লেন অফ সিমেট্রি। ওই প্লেনটাই ওদের মলিকিউলার প্লেন। আমি তোমাকে এখানে লিখে দিই, ওই প্লেনটাকে বলবো আমরা মলিকিউলার প্লেন। কথাটা বুঝলে কোনটাকে মলিকিউলার প্লেন বললাম? তোমরা দুটো খাতা থাকে, খাতা দুটোকে এইভাবে ধরো, যে খাতা দুটো একটা প্লেনে রাখো, বেনজিন রিংগুলো ওই প্লেনের মধ্যে শুয়ে আছে, ওই প্লেনটাই হচ্ছে আমাদের মলিকিউলার। তাহলে এই কম্পাউন্ডটার পাশে লিখে নাও এটা অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। এই কেন অপটিক্যালি ইনঅ্যাক্টিভ? কারণ এর মধ্যে একটা প্লেন অফ সিমেট্রি আছে। এবার আমি কি করলাম জানো? এই জায়গায় একটা হাইড্রোজেন আছে, এরকম ভাবে প্রত্যেকটা কার্বনে কিন্তু একটা একটা করে আমি ইচ্ছে করে এই হাইড্রোজেনটাকে রিপ্লেস করলাম একটা বাল্কি গ্রুপ দিয়ে। বাল্কি মানে বুঝো যা আকারে এরকম বড় বড় হয়, বলে বাল্কি। আমি সাপোজ এখানে একটা সিডোমিনেশন দিলাম, এই জায়গায় একটা নাইট্রো গ্রুপ দিলাম। একই রকম ভাবে সাপোজ এখানে নাইট্রো দিলাম আর এখানে একটা সিডোমিনেশন। এখন তাতে কি হবে? যখনই এই জায়গাতে গ্রুপগুলোকে বড় বড় দিলাম, ধরে নাও এই গ্রুপটার আকার এরকম, এই গ্রুপটার আকার এরকম, এটা আকার এরকম, এটা লক্ষ্য করে দেখো এবার এই গ্রুপ দুটো যেহেতু আকারে বড় বড়, এই বড় বড় গ্রুপ দুটো এরকম পাশাপাশি আছে, এদের মধ্যে একটা রিপালশন হয়। তোমরা রিপালশন মানেটা বোঝো, বাংলায় বলি বিকর্ষণ হয়। এই রিপালশনটার একটা বিশেষ নাম আছে, এটাকে বলে স্টেরিক হিন্ড্রান্স। নামটা লিখে নাও। এই রিপালশনটা কি নাম দিলাম? এটাকে বললাম স্টেরিক হিন্ড্রান্স। স্টেরিক হিন্ড্রান্সের জন্য এই সিস্টেম কিন্তু স্টেবল হতে পারছে না, মানে এইভাবে যে থাকছে ওর এইদিকে যে গ্রুপগুলো যুক্ত আছে এরা নিজেদের মধ্যে রিপালশন করছে,
তার জন্য সিস্টেমটা আনস্টেবল। তখন এই সিস্টেমটা কি করে জানো? তখন সিস্টেম কি করে, ছিল প্রথমে কিরকম ভাবে, এরকম ভাবে শুয়েছিল। প্রবলেম কোথায় হচ্ছে, এর সাথে আর এর সাথে যে দুটো গ্রুপ এরা বাল্কি রিপালশন হচ্ছে। তার জন্য সিস্টেমটা কি করে, এই যে কার্বন কার্বন সিঙ্গেল বন্ড দেখছো, এই সিঙ্গেল বন্ডটাকে এরকম 90 ডিগ্রি রোটেট করে, এরকম কি করলাম, রোটেট করে। রোটেট করে এই প্লেনটা যেমন ভাবে ছিল, এই প্লেনটা আগে এরকম ছিল, রোটেট করে 90 ডিগ্রিতে নিয়ে গেলাম এর রেসপেক্টে 90। বলতো এতে কি উপকার হবে, দেখতে তোমরা বলতে পারবে। আমি যখন একটা প্লেনকে, প্রথমে তো প্লেনটা এরকম ছিল, এরকম ছিল, প্লেনটা এরকম ভাবে ছিল, একে আমি এরকম 180 রোটেট করাতে যেটা দাঁড়ালো সেটা হচ্ছে স্টেরিক হিন্ড্রান্স প্রথমত মিনিমাইজ করলো। কেন মিনিমাইজ করলো? যখন এরকম ছিল তখন দুটো গ্রুপ তো প্লেনে ছিল, ওরা এরকম ভাবে উঠে গেল, মানে একটা গ্রুপ দেখো কোথায় গেল, আরেকটা গ্রুপ কোথায় গেল। তার মানে যদি এ 90 ডিগ্রি রোটেশন হয়, যদিও বোর্ডে ক্ষেত্রে আমি আঁকতে পারবো না 90 ডিগ্রি রোটেশন, তোমরা মনে মনে ভাবো 90 রোটেশন হয়ে গেছে, হয়ে কি দাঁড়িয়েছে, দাঁড়িয়েছে এরকম। এটা যে প্লেনে আছে, সাপোজ এটা এই প্লেনে আছে, সেটাকে এইভাবে আঁকি, এটাকে এরকম ভাবে আঁকি, এই যে এটা যে প্লেনে আছে, এ তার পারপেন্ডিকুলার প্লেনে আছে, তার মানে সিচুয়েশনটা এরকম। এই তোমরা কি বুঝতে পারছো যে এই দুটোকে পারপেন্ডিকুলার বোঝানো যাচ্ছে? দেখো, তার মানে এটা যে প্লেনে আছে, এটা তার সাথে পারপেন্ডিকুলার প্লেনে গেছে, তাতে এরা দুজন উল্টো দিকে চলে গেছে, রিপালশনটা মিনিমাইজ হচ্ছে। এর ক্ষেত্রে একটা প্রবলেম, কি প্রবলেম, আগেরবার যেমন ছিল প্লেন অফ সিমেট্রি ছিল, দুটো মলিকিউল একটা প্লেনে শুয়ে ছিল, আমরা বলেছিলাম প্লেন অফ সিমেট্রি। এবার কিন্তু এরা দুজন আর এক প্লেনে শুয়ে, একটা এরকম আছে, আরেকটা এইরকম আছে, তার মানে মলিকুলার প্লেনটা নষ্ট হয়ে গেল, এর মধ্যে প্লেন অফ সিমেট্রি নেই। কথাটা বোঝাতে পারলাম? এর মধ্যে প্লেন অফ সিমেট্রি নেই। আরেকটা কারণ আছে প্লেন অফ সিমেট্রি না থাকার। মনে করো এই গ্রুপে যেহেতু NO2 আছে, এই জায়গায় যেহেতু COOH আছে, আমি যদি মনে মনে এই প্লেনটাকে দিয়ে মলিকিউলটাকে দুভাগে ভাগ করার চেষ্টা করি, মনে করো এই প্লেনটা দিয়ে মলিকিউলটাকে কেটে দিলাম, তাহলেও কিন্তু এই দুটো পোরশন আলাদা হওয়ার জন্য এর মধ্যে প্লেন অফ সিমেট্রি। একই রকম ভাবে তুমি যদি এই প্লেনটা দিয়ে এই প্লেনটাকে দুভাগে ভাগ করার চেষ্টা করো, তাহলেও দেখবে এই জায়গায় COOH, এই জায়গায় NO2, তাও মলিকিউলটাকে দুভাগে ভাগ করা যাচ্ছে। তার মানে সিস্টেমের মধ্যে না মলিকুলার প্লেন আছে, না কোনো প্লেন দিয়ে ওকে দুভাগে ভাগ করা যায়, অর্থাৎ এক কথায় এর মধ্যে আর সিমেট্রি নেই। তাই এই কম্পাউন্ডটাকে আমরা বলবো অপটিক্যালি অ্যাক্টিভ। বোঝাতে পারলাম জিনিসটা? এটা অপটিক্যালি অ্যাক্টিভ। অ্যানিমেস বলছে স্টেরিক হিন্ড্রান্সটা রিপিট করতে বলছে। অ্যানিমেস স্টেরিক হিন্ড্রান্স কিছুই না, যখন দুটো প্লেন এরকম ভাবে থাকছে তখন এই গ্রুপগুলো কাছাকাছি রিপালশন হয়, ওই জন্য ওরা এই যে এরকম ভাবে পারপেন্ডিকুলার চলে যায়, যাতে দেখো একটা গ্রুপ এখানে আরেকটা গ্রুপ সাপোজ এখানে, দেখো কত দূরে আছে, তো স্টেরিক হিন্ড্রান্স মিনিমাইজ করবে। তাহলে কাউকে যদি আমি বলি, আচ্ছা বলো তো যে বাইফিনাল সিস্টেমরা অপটিক্যালি অ্যাক্টিভ না ইনঅ্যাক্টিভ হবে, কি অ্যানসার হবে? দেখি কি উত্তর দাও। অল বাইফিনাল কিন্তু অ্যাক্টিভ নয়, দেখো এটা বাল্কি গ্রুপ থাকলে অ্যাক্টিভ হবে। হ্যাঁ, যদি আমরা এই জায়গায় বাল্কি গ্রুপ দিয়ে দিই তবে অ্যাক্টিভ হবে। আমি আরেকটা উদাহরণ দিচ্ছি। ধরো এই কম্পাউন্ড বেনজিন রিং, NO2, COOH, কেউ বলতে পারবে এই কম্পাউন্ডটা অ্যাক্টিভ না অ্যাক্টিভ না? দিয়েছি বাল্কি গ্রুপ সাবস্টিটিউট করে, রিপ্লাই করবে অ্যাক্টিভ না। স্যার অ্যাক্টিভ। একজন বললো অ্যাক্টিভ, আচ্ছা বাকিরা সবাই অ্যানসার করে, আমি ওয়েট করছি। অ্যাক্টিভ অ্যাক্টিভ অ্যাক্টিভ, বাহ, সবাই উত্তর দিয়েছে অ্যাক্টিভ। ঠিক, দেখি আমি সবার উত্তর চাইছি, তাই সবাই উত্তর বলো, আমি অ্যাক্টিভ সবাই মিলে বলো। ওকে, এবার আমাকে বলো তোমরা অ্যাক্টিভ বলেছো কোন লজিকে? আমি জানি তোমরা দেখছো যে বাল্কি গ্রুপ যুক্ত আছে, তো বাল্কি গ্রুপ যুক্ত থাকা মানে মলিকিউলটা এরকম না এরকম প্লেনে চলে গেছে। মলিকুলার প্লেনটা নেই, ঠিক কথা, এই সিস্টেমের মধ্যে কিন্তু মলিকুলার প্লেন নেই। সবাই দেবজিৎ একটা উত্তর করলো,
মাইক্রোফোন অন করো। স্যার বলো তুমি এটাকে ইনঅ্যাক্টিভ বলছো কোন কারণে? সবাই অ্যাক্টিভ বলেছে। কারণ স্যার বাল্কি গ্রুপ আছে, তাহলে প্লেন দুটো 90 ডিগ্রি হবে ঠিকই, কিন্তু আমি যদি সিমেট্রিটা দেখি তাহলে দুপাশে সেম গ্রুপ পাবো, তাহলে তো স্যার এটা সিমেট্রি হয়ে যাচ্ছে, তাতে সিলেক্টিভ হয়। সিস্টেম এরকম ভাবে আউট অফ প্লেনে গেছে এই পর্যন্ত ঠিক কথা, তার মানে মলিকিউলার প্লেন নেই। কিন্তু তুমি যদি যেটা একটু আগে তোমাদেরকে আমি দেখালাম যে এই একটা প্লেন আর সাপোজ এই একটা প্লেন, তুমি যদি এবার এই প্লেনটাকে দিয়ে মলিকিউলটাকে দুভাগে কাটার চেষ্টা করো, আমার এই জায়গায় আর এই জায়গায় সেম গ্রুপ যুক্ত, তার মানে এই প্লেনটা দিয়ে মলিকিউলটাকে দুভাগে ভাগ করা যাবে, কারণ উপরের নিচে সেম। আগেরবার কি করেছিলাম, আগেরবার তো এই জায়গায় সেম গ্রুপ ছিল না, ছিল ছিল এই জায়গায় এরকম ছিল, ওই জন্য প্লেন অফ সিমেট্রি ছিল না। এই কম্পাউন্ডের মধ্যে কিন্তু প্লেন অফ সিমেট্রি আছে। তোমরা বুঝতে পারছো কোনটা প্লেন অফ সিমেট্রি? আমি কোন জায়গাটা বললাম তোমাদের প্লেন অফ সিমেট্রি আছে? তুমি এই প্লেনটা দিয়ে এই মলিকিউলটাকে দুভাগে কেটে দাও, দেখবে NO2 NO2 সেম। আবার এই প্লেনটাকে দিয়ে এই মলিকিউলটাকে দুভাগে কাটো, দেখবে COO। তার মানে প্লেন অফ সিমেট্রি এর মধ্যে রয়ে গেছে, এটাকে ইনঅ্যাক্টিভ। মাথায় ঢুকলো? চোখ বন্ধ করে কিন্তু বলে দিও না স্যার শিখেছে বাইফিনাইলটা অপটিক্যালি অ্যাক্টিভ হয় না, এরকম না। বাইফিনাইল বলে দিবি, আমি বলেছি বাইফিনাইলটা হয় কিন্তু প্রোভাইডেড বাই এই গ্রুপ দুটোকে বাল্কি হতে হবে, প্লাস এই গ্রুপ দুটোকে ডিফারেন্ট গ্রুপ যুক্ত করতে হবে। ইভেন যদি এরকম হয়, মনে করো এই উদাহরণটা মনে করে বুঝো, ধরো এরকম দিলাম COH দিলাম, COH দিলাম, এই গ্রুপটাকে NO2 দিলাম, এই গ্রুপটাকে COH দিলাম। বলো তো অ্যাক্টিভটা অ্যাক্টিভ না? এই কম্পাউন্ড অ্যাক্টিভ না অ্যাক্টিভ? এটা ইনঅ্যাক্টিভ। কেন এটা ইনঅ্যাক্টিভ? COOH এর সিমেট্রি থাকছে। ঠিক আছে, তো আমি বললাম যে এই পোরশনটাতে সিমেট্রি থাকবে না, ভাগ করা যাবে না। কিন্তু আমি যখন এই প্লেনটা দিয়ে এই মলিকিউলটাকে দুভাগে ভাগ করব, তখন কি পাবো? এই দুটো তো সেম পাবো। এটা অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। বুঝতে পারলে? আচ্ছা এবার তোমরা আমাকে বলো তো, আজকে যে আলোচনাটা করলাম, আজকে পড়াটা কেমন লাগলো? ভীষণ কঠিন নাকি সহজ, ইন্টারেস্টিং, কি রকম লাগলো? বাড়িতে পারবে প্রবলেমগুলো দিলে? আমি দেখবেন বাড়িতে তোমাদের বেশ ইন্টারেস্টিং কিছু প্রবলেম পাঠাবো। কঠিন লাগতে পারে কিন্তু ভয় পাবে না। আমি যত প্রবলেম পাঠাচ্ছি না, প্রত্যেকটা তোমরা ভিডিও সলিউশন। ওকে, 11th এর পর দেবো। আচ্ছা 11 পর্যন্ত পরীক্ষা আছে আমি জানি, তুমি করতে থাকো। আমি যত প্রবলেম পাঠাচ্ছি প্রত্যেকটা ভিডিও সলিউশন পাঠাবো, অতএব তোমাদের চিন্তা নেই যে আমরা বুঝতে পারছি না, এই পাচ্ছি না এসব। আচ্ছা এটা সেকেন্ড সিস্টেম। সেকেন্ড সিস্টেম কি দেখো? সেকেন্ড সিস্টেম অ্যালিন। দেখো অ্যালিন বা কিউরিন, আমি আসছি কোথায় অ্যালিন বলে হবে। ঠিক আছে, অ্যালিন দেখাই। অ্যালিন সিস্টেম কিরকম? C double bonded C double bonded C, আপনি সিস্টেমটা হাইড্রোজেন হাইড্রোজেন হাইড্রোজেন। আমরা এই সিস্টেমটাকে বলবো অ্যালিন। অ্যালিন মানে দেখো কার্বন এইদিকেও ডাবল বন্ড কার্বন, কার্বন এইদিকেও ডাবল বন্ড, এরকম যদি থাকে তাহলে এটাকে আমরা বলি অ্যালিন। এবার তোমরা অ্যালিনে আসো তো, বলো তো মাঝখানে কার্বনটা কোন হাইব্রিডাইজেশনে আছে? আমি একে 1 নম্বর বললাম, 2 নম্বর বললাম, 3 নম্বর কার্বন বললাম। কেউ আমাকে বলো 2 নম্বর কার্বনটার হাইব্রিডাইজেশন। সবাই উত্তর দিচ্ছে, ভেরি গুড। 2 নম্বর কার্বন sp হাইব্রিডাইজেশন। গুড, 2 নম্বর কার্বন sp। কেউ রিপ্লাই করে দাও তো 1 আর 3 হাইব্রিডাইজেশন কি? 1 আর 3, 1 আর 3 sp2। গুড, 1 নম্বর 3 নম্বর sp2। এখন লক্ষ্য করো হাইব্রিডাইজেশন sp যদি হয়, কেউ বলতে পারবে স্ট্রাকচার কেমন আছে? মাঝখানে কার্বনটা sp, স্ট্রাকচার কেমন আছে? লিনিয়ার, ঠিক। এখন আরেকটা জিনিস তোমাদের দেখো, এই মাঝখানে কার্বন যেহেতু sp, sp-টা কিভাবে হয় দেখো। কার্বনের ব্লক ডায়াগ্রাম আঁকো, এটা কার্বনের চয়েস
এটা 2p 2p কে আমি একবার এক্সাইট করে দিলাম, তাহলে এক্সাইটেড স্টেটে কার্বন বসে দিলাম। sp মানে srp মিলে হলো sp। এবার লক্ষ্য করে দেখো এই যে অরবিটালটা এটা ধরে নিলাম কার্বনের p y অরবিটাল, এটাকে ধরে নিলাম কার্বনের p z অরবিটাল। তার মানে এই কার্বন এই দিকে যে পাই বন্ডটা করেছে সেটা যদি py ইউজ করে এই পাই বন্ডটা যদি py ইউজ করে এইদিকে যে পাই বন্ডটা সেই পাই বন্ডটা ও pz ইউজ করে করছে। কথাটা বুঝতে পারলে? এই জায়গাটা বোঝার চেষ্টা করো। কি বললাম যে sp হাইব্রিডাইজেশন হওয়ার পরে কার্বনের কাছে একটা ইলেকট্রন py তে পড়ে রয়েছে, আরেকটা পড়ে রয়েছে pz। তার মানে এই কার্বন এর সাথে পাই বন্ড করবে হয় py দিয়ে, তো ওর সাথে করবে pz। তোমরা কি জানো যে p অরবিটাল গুলো নিজেদের মধ্যে কত ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকে? তোমরা জানো এরা সবাই নিজেদের মধ্যে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকে। তার মানে এটা যদি p, সাপোজ এটা যদি আমার py হয় তাহলে এটা pz, তার মানে দুজন পরস্পরের পারপেন্ডিকুলার থাকে। খুব ইম্পর্টেন্ট অবজারভেশন। কি অবজারভেশন? এই পাই বন্ডটা যে প্লেনে হবে এই পাই বন্ডটা তার পারপেন্ডিকুলার প্লেনে হবে। তার মানে কি আমি যদি এই প্লেনটাকে এরকম ড্র করি যে এই কার্বনের সাথে এই প্লেনে আছে, তো এই কার্বনের সাথে তার পারপেন্ডিকুলার প্লেনে আছে, আর এই কার্বনটা ওই দুটো প্লেনের যে জাংশন পয়েন্টে ও বসে আছে। তাহলে ইন্টারেস্টিং জিনিস কি যে ও এর সাথে যে প্লেনে আছে ও এর সাথে তার পারপেন্ডিকুলার প্লেনে আছে। তার মানে বাইফিনালের সিচুয়েশনটা যেরকম এই সিচুয়েশনটা সেম। কি সেম? যে এই একটা প্লেন এর সাথে এই পারপেন্ডিকুলার প্লেন, আর এই যে জাংশন পয়েন্ট দেখছো এই জাংশন পয়েন্টে কার্বন বসে আছে। বুঝতে পারলে এইটুকু কথা কি বলছি? যে কোনো অ্যালিং সিস্টেম তুমি দেখবে এটা যে প্লেন এটা থাকবে তার অলওয়েজ পারপেন্ডিকুলার প্লেন। এখন ধরা যাক আমি আমি এই গ্রুপটাকে চেঞ্জ করে এ করলাম, এটাকে বি করলাম, দুটোকে আলাদা করলাম, এটাকে সাপোজ এ করলাম, এটাকে সাপোজ। এবার তুমি লক্ষ্য করো যেহেতু এই দুটো প্লেন পারপেন্ডিকুলার তাহলে সিস্টেমটার মধ্যে কিন্তু মলিকিউলার প্লেন নেই, মানে সবাই একই প্লেনে শুয়ে নেই, যেমনটা বাইপ্লেনে হয়েছে। তুমি যদি এবার এই প্লেনটাকে দিয়ে এই প্লেনটাকে দুভাগে ভাগ করার চেষ্টা করো, এই গ্রুপ দুটো যেহেতু আলাদা এর মধ্যে প্লেন অফ সিমেট্রি থাকবে না। তাহলে অ্যালিন সিস্টেমের যদি কন্ডিশন কিন্তু যদি এই গ্রুপগুলো আলাদা হয় তো প্লেন অফ সিমেট্রি থাকবে না। এই কম্পাউন্ডটা যদি বলে দেবো অপটিক্যালি অ্যাক্টিভ। বুঝতে পারলে অপটিক্যালি অ্যাক্টিভ কেন? এই অ্যালিনটাকে আমরা অপটিক্যালি অ্যাক্টিভ বললাম, কি কারণে বললাম অপটিক্যালি অ্যাক্টিভ? কারণ সিমেট্রি নেই, না মলিকুলার প্লেন আছে না মলিকুলারটাকে দুভাগে ভাগ করা যাচ্ছে, তাই অ্যালিন লিখে নাও অ্যালিনটা অপটিক্যালি অ্যাক্টিভ। আরেকটা উদাহরণ দিচ্ছি অ্যালিনের। ধরা যাক আমি আরেকটা উদাহরণ দিচ্ছি, ধরা যাক সি ডাবল বন্ড সি, এই জায়গায় CH3 আছে, হাইড্রোজেন আছে, এখানে হাইড্রোজেন আছে, CH3 আছে। অ্যানসার করবে অ্যাক্টিভ না অ্যাক্টিভ নয়? আনসার করো অ্যাক্টিভ না অ্যাক্টিভ নয়? অ্যাক্টিভ। গুড। চোখ বন্ধ করে দেখে বলতে হবে এটা অ্যাক্টিভ। আরেকটা কথা সি ডাবল বন্ড সি হাইড্রোজেন মিথাইল বলো অ্যাক্টিভ না অ্যাক্টিভ নয়? এই যে নিচের কম্পাউন্ড যেটা লিখলাম, হ্যাঁ এরা সবাই লিখেছে ও ইনঅ্যাক্টিভ, কিন্তু স্টিল এটা কিন্তু অ্যালিন সিস্টেম, কিন্তু ইনঅ্যাক্টিভ কেন হলো বলো তো? হ্যাঁ আলিকে সবাই জানতে চাইছি এটা অ্যালিন সিস্টেম ইনঅ্যাক্টিভ কেন হলো? সবাই বলছে ইনঅ্যাক্টিভ। গুড। কারণ এই দুটো গ্রুপকে দেখো সেম, তার মানে আমি এই প্লেনটাকে দিয়ে যদি ইন্ডিকেট প্লেনটাকে দুভাগে ভাগ করি, ভাগ করা যাবে তো? প্লেন অফ সিমেট্রি আছে, মলিকিউলার প্লেন নেই বাট প্লেন অফ সিমেট্রি আছে। এই কম্পাউন্ডটাকে বলবো অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। তার মানে চোখ বন্ধ করে অ্যালিনকে আগে বাইফিনাল চোখ বন্ধ করে বলা যাবে না যে অ্যাক্টিভ না ইনঅ্যাক্টিভ, তোমাকে দেখতে হবে এই গ্রুপগুলো কারা কারা আছে। ক্লিয়ার? আমি অ্যালিনের আরেকটা উদাহরণ দিচ্ছি। ধরো এরকম আছে
double bond C double bond C double bond A B A B লক্ষ্য করো আগের বারের সাথে ডিফারেন্স কি আগের বারটা এরকম লিখেছি C ডাবল বন্ড C ডাবল তার মানে 1 2 তিনটে কার্বনের সিস্টেম ছিল এটাকে আমরা অ্যালিন করেছিলাম তো ডাবল বন্ড কিন্তু এরকম ভাবে আরো লম্বা যেতে পারে ওগুলোকে আমরা তখন আর অ্যালিন করি না এগুলোকে বলি হচ্ছে কিউমিলিন কিউমিলিন এরকম হয় ইভেন কিউমিলিন অড কিউমিলিন তবে অ্যালিন আর কিউমিলিন ব্যাপারটা কি অ্যালিন হচ্ছে ডাবল বন্ডটা লিমিটেড জাস্ট দুটো ডাবল বন্ড তখন অ্যালিন এবার ডাবল বন্ড যদি আনলিমিটেড হয় এরকম বানাতে পারি আমি ধরো সি ডাবল বন্ড সি ডাবল বন্ড সি ডাবল বন্ড আমি এরকম বানাতে পারতাম এ বি এ আমি ওটাকেও কিউমিলিন তো ডাবল বন্ড আমি যতই বাড়াতে থাকবো ও সবই কিউমিলিনের দলে এখানে কার্বন সংখ্যা দেখো 1 2 3 4 চারটা কার্বন ইথেন কিউমিলিন কার্বন 1 2 3 4 5 পাঁচটা কার্বন অড কিউমিলিন টুলিন কি তোমরা টুলিন আমি বলছি কিউমিলিন অ্যালিন যেমন কিউমিলিন এবার এই সিস্টেমটাতে আসি আমাকে বুঝতে হবে এটা অবজেক্টিভলি অ্যাক্টিভ না ইনঅ্যাক্টিভ তোমরা প্রথমে গেস করো বলতে অ্যাক্টিভ না ইনঅ্যাক্টিভ এই জিনিস কি উত্তর পাই তোমাদের কাছে আনিবেশ বললো অ্যাক্টিভ ওকে বাকিরা সবাই অ্যানসার করবে রিটার্ন বলছে অ্যাক্টিভ রোনো অ্যাক্টিভ নক্ষত্র অ্যাক্টিভ সুবর্তি অ্যাক্টিভ তাহলে 6 জন অ্যানসার করলে ঐশ্বরিয়া অ্যাক্টিভ সম্প্রীতি অ্যাক্টিভ তথাকথিত অ্যাক্টিভ 8 জন 10 জন অ্যানসার করে দিল সবাই বললো অ্যাক্টিভ তোমরা কেন অ্যাক্টিভ বলেছো তোমরা দেখেছো যে এই গ্রুপ দুটো আলাদা এই গ্রুপ দুটো আলাদা তো আমি শিখেছি আলাদা হলে অ্যাক্টিভ করা তারপরে সমস্যা আমরা প্লেন বানানোর চেষ্টা করি এ আর এ যে প্লেন থাকবে ওর সাথে ও তার পারপেন্ডিকুলার ঠিক ওর সাথে ও আবার তার পারপেন্ডিকুলার এবার তুমি লক্ষ্য করো মাঝখানে যে প্লেনটা পারপেন্ডিকুলার এই প্লেনটার কিন্তু কোনো গুরুত্ব নেই কেন গুরুত্ব নেই কারণ এই কার্বনের সাথে কোনো সাবস্টিটিউয়েন্ট নেই তুমি টার্মিনাল বিভবকে লক্ষ্য করে কি দেখছো এই যে প্লেনে আছে এই সেম প্লেনে আছে তার মানে এ বি এরা সবাই একটাই প্লেনে আছে এই প্লেনটাকে বলে মলিকিউলার প্লেন তার মানে এই সিস্টেমের মধ্যে মলিকিউলার প্লেন আছে মানে সবাই এক প্লেনে শুয়ে আছে প্লেন অফ সিমেট্রি আছে এটা কি লক্ষ্য করেছো কি ইন্টারেস্টিং জিনিস এটা ইনঅ্যাক্টিভ কেন ওকে আমরা অপটিক্যাল ইনঅ্যাক্টিভ বললাম বুঝে নাও আমি প্লেন গুলোকে ড্র করে গেলাম আমি দেখলাম প্রথম প্লেন শেষ প্লেন সেম প্লেন এটা যেমন এটাও সেরকম তো ওই জন্য এই গ্রুপগুলো সবাই একই প্লেনে শুয়ে আছে তার জন্য ইনঅ্যাক্টিভ তুমি এবার লাস্টে যাও লাস্টে এরকম প্লেন আঁকতে শুরু করো আমি যেভাবে আঁকা শেখা যে একটা প্লেন তার পারপেন্ডিকুলার এরকম ভাবে এঁকে যাও আমি আঁকি তোমরা বলছে অ্যাক্টিভ হবে চলো আঁকি এই হচ্ছে প্লেন তার পারপেন্ডিকুলার প্লেন তার পারপেন্ডিকুলার এবার প্রথম প্লেন আর লাস্ট প্লেনে যাও ফার্স্ট প্লেন লাস্ট প্লেন এই প্লেন আর এই প্লেন লক্ষ্য করো প্লেন দুটো কেমন আছে পারপেন্ডিকুলার আছে তাহলে এই প্লেন যদি পারপেন্ডিকুলার হয় তাহলে আর প্লেন অফ সিমেট্রি নেই মলিকুলার প্লেন নেই এই গ্রুপ দুটো আলাদা এই গ্রুপ দুটো আলাদা চোখ বন্ধ করে অ্যাক্টিভ বুঝলাম জিনিসটা অ্যাক্টিভ কিভাবে হলো তার মানে তোমরা একটা লজিক লিখতে পারবে যদি আমার ইভেন কিউমিলিন হয় তাহলে ইভেন কিউমিলিন কিন্তু যাই বলতে এরা যাই থাকুক তারা সব সময় ইনঅ্যাক্টিভ হবে কারণ ওদের মধ্যে মলিকুলার আর যদি আমার অড কিউমিলিন হয় অড কিউমিলিন কিন্তু ইনঅ্যাক্টিভ হতে পারে অ্যাক্টিভ হতে পারে ডিপেন্ড করে এই গ্রুপগুলো তাদের উপর অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ বুঝতে পারছো এই জায়গাগুলো এবার তোমরা বইগুলো দেখবে অনেক কিছু বুঝতে পারবে আমি তোমাদের এই ভিডিওতে আরো কিছু বলবো আচ্ছা লাস্ট আরেকটা সিস্টেম সেই সিস্টেমটা নিয়ে ডিটেইলস বলবো না তোমরা সিস্টেমটা নাম আগে জেনেছো সেটাকে বলে হচ্ছে স্পাইরো কাকে বলে আমি দেখি কি আমরা স্পাইরো বলছি এই যে এই ধরনের কম্পাউন্ড সাপোজ স্পাইরো এদের ক্ষেত্রেও যদি এই যে জাংশন পয়েন্ট এটা যদি sp3 হাইব্রিডাস এরা সবাই কিন্তু এক প্লেনে শুয়ে থাকে না মলিকুলার প্লেন তো এদের ক্ষেত্রে যদি আমরা এই গ্রুপগুলো আলাদা আলাদা করতে পারি তবে একই রকম ভাবে বলবে এরা এটা নিয়ে আর ডিটেইলস যাচ্ছি না কারণ যেগুলো আলোচনা করলাম ডিটেইলসে সেখান থেকে বুঝতে পারবে
তাহলে হ্যাঁ আচ্ছা আমি শেষ করলাম। তাহলে আমরা আজকে 3 রকমের সিস্টেম দেখলাম যাদের মধ্যে কোনো কায়দা কার্বন নেই অথচ ওরা অ্যাক্টিভ হতে পারে একমাত্র সিমেট্রি থাকে। সেটা একটা ছিল বাইফিনাইল, 2 নম্বর ছিল অ্যালিন গিবলিন সিস্টেম, আর 3 নম্বর হচ্ছে এরকম স্পাইরাল সিস্টেম। তো এই মোটামুটি আমাদের স্টিরিওকেমিস্ট্রি। তো আজকের ক্লাসটা এখানে অফ করব। তোমাদের যদি কারো কোনো ডাউট থাকে তাহলে তোমরা আমাকে পরে জানিও।